আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। শোনা যাচ্ছে। ওকে, ফাইন। দেখেন, আজকে আমরা প্রফিট লসের শেষ ক্লাসটা করব। সে ম্যাথে চলে যাই। 1 নম্বর প্রশ্নটা দেখেন। এখানে বলা হচ্ছে যে এ ট্রেডার মেক্স এ লস অফ 10% বাই সেলিং এ চেয়ার at a discount of 28% on the listed price। বলতেছে যে একজন ব্যবসায়ী লিখিত মূল্যের উপর 28% ছাড় দিয়ে একটা চেয়ার বিক্রি করায় তার 10% ক্ষতি হয়। হোয়াট উইল বি হিজ প্রফিট অর লস ইফ হি সেলস দ্য চেয়ার অ্যাট 90% অফ ইটস লিস্টেড প্রাইস। বলতেছে যে যদি সে চেয়ারটা লিখিত মূল্যের 90% দামে বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে, মানে কত পার্সেন্ট লাভ ক্ষতি হবে, এটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। ঠিক আছে। সো খেয়াল করেন, এখানে বলতেছে যে আমার লিখিত মূল্য থেকে 28% ছাড় দিলে 10% ক্ষতি হবে এবং আলটিমেটলি আমার লাভ ক্ষতি কত এটা বের করতে হবে, তাই না? তো আমি যদি বলি যে ভাই ধরেই নিচ্ছি যে জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 100% টাকা, লস করবে কত, বলে দিচ্ছে যে 10% লস করবে, তাহলে সেলিং প্রাইস কত হবে? 100-র উপরে 10 লস করলে এই যে 90% হচ্ছে আমার সেলিং প্রাইস। এরপরে আবার বলতেছে যে লিখিত মূল্য কত। সো আমি যদি ধরেই নেই যে আমার লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, এখান থেকে ডিসকাউন্ট দিচ্ছে কত? 28% বা 28 টাকা, তাহলে সেল প্রাইসটা কত হবে? আপনি বলবেন যে 100 থেকে 28 টাকা যদি ছাড় পাই, তাহলে 72 টাকায় জিনিসটা বিক্রি করে দিব। ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার সেলিং প্রাইস যেটা 90%, এখানে আমার সেলিং প্রাইস সেটা কত? 72 টাকা। তাহলে আমি বলতেই পারি যে এই 90%-এর মানই হচ্ছে আমার 72। তো আমার বের করা লাগবে লাভ লস। তো লাভ লস বের করতে গেলে কস্ট প্রাইস দরকার। তাহলে এই যে কস্ট প্রাইস 100%, এই 100% সমান সমান কত হবে? আপনি তখন বলবেন যে 72 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 90। শূন্য শূন্য কেটে দেন, 9 এটার ভিতরে 8 বার, 8 আর 10-এ কত হয়ে যাবে? এই যে 80 টাকা হয়ে যাবে। তাহলে এই 80 টাকা হচ্ছে আমার কি? কস্ট প্রাইস। এখন প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যে যদি ওই বিক্রেতা জিনিসটা লিখিত মূল্যের 90% দামে বিক্রি করত, তাহলে তার লাভ কত হইতো? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাই লিখিত মূল্য কত টাকা? লিখিত মূল্য হচ্ছে আমার, দেখেন, লিখিত মূল্য কত টাকা? 100 টাকা। এখন এই 100 টাকার 90% দামে যদি সে জিনিসটা বিক্রি করতো, তাহলে সেলিং প্রাইস কত হইতো? আপনি বলবেন যে 190% মানে হচ্ছে 90 টাকা। অর্থাৎ সেলিং প্রাইস যদি 90 টাকা হইতো, তাহলে তার লাভ কত হইতো? তখন আপনি বলতেন যে ভাইয়া তাহলে আমার লাভ হইতো, আমি জিনিসটা 90 টাকায় বিক্রি করব, 80 টাকা দিয়ে কিনছি, তার মানে আমার লাভ হবে কত টাকা? 10 টাকা। সো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে, শতকরা লাভ কত। তাহলে এই যে 10 টাকা লাভ করতেছে আমি 80 টাকার ওপর, এটা পার্সেন্টেজে কত হবে? এটা ক্যালকুলেশন করলে আমরা কত পেয়ে যাব? এই যে 12.5% পেয়ে যাব। এই শূন্য আর এই শূন্য কেটে দিলে 8 100-র ভিতরে 12.5 বার যায়। ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে আমার কত? 12.5%। লাভ করব আমি 12.5%, এটাই উত্তর।
পরেরটাতে চলে যান 2 নম্বর। দেখেন 2-এ কি বলা হচ্ছে যে এ শপকিপার আর্নস এ প্রফিট অফ 12% অন সেলিং এ বুক অ্যাট 10% ডিসকাউন্ট অন দ্য প্রিন্টেড প্রাইস। বলতেছে যে একজন দোকানদার লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটা বই বিক্রি করলে তার কি হবে? 12% মুনাফা হবে। দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য প্রিন্টেড প্রাইস অফ দ্য বুক। তাহলে ওই বইটার ক্রয় মূল্য এবং লিখিত মূল্যের অনুপাতটা কত, এটা আমাদেরকে দেখাইতে বলছে। ওই বইটার ক্রয় মূল্য এবং লিখিত মূল্যের অনুপাত কত, এটা আমাদেরকে দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, আমরা যদি ধরে নেই, আমরা ধরে নিচ্ছি যে ভাইয়া ধরে নিলাম যে কস্ট প্রাইস হচ্ছে এখানে আমার 100 টাকা, কস্ট প্রাইস 100 টাকা, প্রফিট করব কত বলতেছে 12%, অর্থাৎ 12 টাকা প্রফিট করব। তাহলে সেল প্রাইস কত হয়ে যাবে? আপনি বলবেন যে ভাইয়া 112 টাকা হবে। ওকে ফাইন। এটা কখন আমার লাভ হচ্ছে? যখন আমি লিখিত মূল্যের উপরে 10% ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে আমি যদি বলি যে আমার লিখিত মূল্য কত টাকা, আপনি বলবেন যে ধরে নেন যে 100% টাকা, ডিসকাউন্ট দিচ্ছেন কত, আপনি বলবেন যে ভাইয়া 10% ডিসকাউন্ট দিচ্ছেন। তাহলে সেল করবেন কততে? আপনি বলবেন যে 90% দামে আমি সেল করব। তাহলে এখানে আমার যেই বিক্রয় মূল্য 90%, এখানে আমার সেই বিক্রয় মূল্য কত? 112 টাকা। কারণ আমার এখন বের করা লাগবে কি? মার্ক প্রাইস। কস্ট প্রাইস তো আমি জানি যে কস্ট প্রাইস 100, তো আমার লিখিত মূল্য বের করতে হবে। তো আমি বলতে পারি না যে আমার এখানে যেটা 90%, এইটাকেই এরা সেল বলতেছে কত? 112। তাহলে আমার দরকার কত? এই যে মার্ক প্রাইস অর্থাৎ 100। তাহলে এই যে 100% ইজ ইকুয়াল টু হোয়াট? 112 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 90। শূন্য আর শূন্য কেটে দেন, তাহলে এখানে হচ্ছে কত? 1120 ডিভাইডেড 9 টাকা। এটা হচ্ছে আমার মার্ক প্রাইস। প্রশ্নে কি জিজ্ঞাসা করতেছে? প্রশ্নে জিজ্ঞাসা করতেছে যে ক্রয় মূল্য এবং লিখিত মূল্যের অনুপাত কত। ঠিক আছে, খুব ভালো। তাহলে এই যে ক্রয় মূল্য অনুপাত এই যে লিখিত মূল্য, ক্রয় মূল্য কত? এই যে 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। লিখিত মূল্য কত? এই যে বের করছি 1120/9। 9-এর সাথে এই 100 গুণ করলে কত হবে? 900 হবে। এই পাশে কত? এই যে 1120। এই শূন্য আর এই শূন্য কেটে দেন। 2 দিয়ে 90-এর ভিতরে কতবার যাবে? 45 বার যাবে। 2 দিয়ে 112-এর ভিতরে কতবার যাবে? এই যে 56 বার যাবে। তার মানে ক্রয় মূল্য হচ্ছে 45, লিখিত মূল্য হচ্ছে 56। এই হচ্ছে তাদের অনুপাত। যে ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত হচ্ছে 45:56। 3 নম্বরে চলে যান। দেখেন 3 নম্বরে বলা হচ্ছে যে বাই হোয়াট পার্সেন্টেজ অ্যাবোভ দ্য কস্ট প্রাইস এ ফ্যান শুড বি সোল্ড ইফ এ শপকিপার wants to make a profit of টাকা 500 and the mark price of the article is টাকা 600 which is 50% above the cost price। এখানে বলা হচ্ছে যে ক্রয় মূল্যের চেয়ে শতকরা কত বেশিতে একটা ফ্যান বিক্রি করতে হবে যদি বিক্রেতা 500 টাকা লাভ করতে চায় এবং ফ্যানটার নির্ধারিত মূল্য বা লিখিত মূল্য যদি 6000 টাকা বলা হয়, যা ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি। এখানে বলা হচ্ছে যে কস্ট প্রাইস যেটা আপনার ক্রয় মূল্য যেটা, সেটার থেকে লিখিত মূল্য আপনি কত পার্সেন্ট বেশি দাম লিখে রাখবেন যাতে করে আপনি 500 টাকা লাভ করতে পারেন। ঠিক আছে, যাতে করে আপনি 500 টাকা লাভ করতে পারেন। এবং প্রশ্নে বলেই দিচ্ছে যে ওই ফ্যানটার লিখিত মূল্য বলতেছে ওরা 6000 টাকা, যেটা ক্রয় মূল্যের চেয়েও কত পার্সেন্ট বেশি? 50% বেশি। তাহলে আমি বলতেই পারি যে ভাই এই যে আমার কস্ট প্রাইস,
এইটাকে যদি আমি 100 ধরি, তাহলে বলতেছে যে লিখিত মূল্যটা এই কস্ট প্রাইস 100-র চেয়ে 50% বেশি। তো 100-র উপরে 50% বেশি মানে কত? এই যে মার্ক প্রাইস আমার কত হবে? আপনি বলবেন যে 150% হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যেটা 150%, প্রশ্নে সেটাকে কত বলতেছে? এই যে 6000 টাকা বলতেছে। তাহলে আমি যদি বলি যে কস্ট প্রাইস কত, তাহলে আপনি বলবেন যে তাহলে এই 100% ইজ ইকুয়াল টু 6000 গুণন হচ্ছে 100 ডিভাইডেড কত? 150। শূন্য শূন্য কেটে দেন, 15 এটার ভিতরে কতবার যাবে? 40 বার। 40 আর 100 গুণ করে দিলে কত হয়ে যাবে? এই যে 4000 টাকা হয়ে যাবে, যেটা আমার কস্ট প্রাইস। 4000 টাকা আমার কস্ট প্রাইস। এখন প্রশ্নকর্তা আমাকে জিজ্ঞাসা করছে যে এই যে কস্ট প্রাইস তো তুমি পাইলা 4000, তাহলে 4000 টাকার ওপরে কত পার্সেন্ট বেশি দাম তুমি লিখে রাখবা যাতে করে তোমার 500 টাকা লাভ হয়? তাহলে আমি কত পার্সেন্ট লিখে রাখবো যাতে করে আমার 500 টাকা লাভ হবে? আপনি বলবেন যে ভাইয়া, আপনি যেহেতু লাভ করবেন 500 টাকা, তাহলে 4000-এর ওপরে হচ্ছে এই 500 টাকা লাভ করবেন। এটা পার্সেন্টেজে যত হবে ঠিক তত পার্সেন্ট বেশি আপনি মূল্য লিখে রাখবেন। তাহলে খেয়াল করেন, এখান থেকে 2 শূন্য, এখান থেকে 2 শূন্য কাটলাম, এই শূন্য কেটে দিলাম, 4 এই 50-এর ভিতরে যাবে কতবার? 12.5 বার। তার মানে ক্রয় মূল্যর থেকে 12.5% দাম আমাকে বেশি লিখে রাখতে হবে, তার ফলে আমার 500 টাকা মুনাফা আসবে। সো 12.5% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে যান, 4 নাম্বার। এখানে বলা হচ্ছে যে এ হোলসেলার বট 1200 রেডিওস ফর টাকা 18 ইচ। বলতেছে যে একজন পাইকারি বিক্রেতা 1200 রেডিও কিনছে, প্রত্যেকটার দাম হচ্ছে 18 টাকা করে। দ্য হোলসেলার সোল্ড 60% অফ দ্য রেডিওস ফর টাকা 30 ইচ। সেই 60% রেডিও 30 টাকা করে, প্রত্যেকটা 30 টাকা করে বিক্রি করছে। অ্যান্ড দ্য রেস্ট ফর টাকা 15 ইচ, আর বাকিগুলো 15 টাকা পিস বিক্রি করছে। হোয়াট ওয়াজ দ্য হোলসেলার্স এভারেজ প্রফিট পার রেডিও? তাহলে প্রত্যেকটা রেডিওতে ওই বিক্রেতার গড়ে কত টাকা লাভ হয়েছে? প্রত্যেকটা রেডিও বিক্রি করে ওই বিক্রেতার গড়ে কত টাকা লাভ হয়, এটা আমাদের বের করতে হবে। ভাই, লাভ লসের হিসাব পরে করি, আগে দেখি যে কস্ট প্রাইস কত। তাহলে আমি বলবো যে ভাইয়া, আপনি 1200 রেডিও কিনছেন, কত টাকা করে প্রত্যেকটা? 18 টাকা করে। তাহলে টোটাল কস্ট প্রাইস কত? আপনি বলবেন যে 12 18-তে হয়ে যায় 216, আর এই যে 2 শূন্য, অর্থাৎ 21600 টাকা। এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। এখন বলতেছে এই যে 1200 রেডিও, এই 1200 রেডিওর 60% রেডিও আমি বিক্রি করব প্রত্যেকটা 30 টাকা করে। তাহলে এই যে 1200, 1200-র 60% কত হবে? আপনি বলবেন যে 1200-র 60% হচ্ছে 720। তার মানে 720টা রেডিও আমাকে বিক্রি করতে হবে কত টাকা করে? 30 টাকা করে। তাহলে 30 টাকা করে হলে কত টাকা বিক্রি করতে পারবো? আপনি বলবেন যে 3 × 210, 3 × 2 = 6, অর্থাৎ এখানে 216 আর 2টা শূন্য, অর্থাৎ 21600 টাকা। আবার বলতেছে যে বাকি যা থাকে, তাহলে আমার কাছে রেডিও আছে 1200টা, 1200-র ভিতরে 720টা রেডিও আমি বিক্রি করব 30 টাকা করে, 21600 টাকা। তাহলে আমার কাছে রেডিও এখনো অবশিষ্ট আছে কতগুলা? আপনি বলবেন যে ভাইয়া, 480টা রেডিও এখনো আমার কাছে অবশিষ্ট আছে। এই 480 রেডিও বিক্রি করব প্রত্যেকটা কত? বলতেছে যে 15 টাকা করে। তাহলে 480 10 4800, 5 48-এ কত হয়ে যাবে? 5 40-এ 240, তাই না? তাহলে 4800-র সাথে যদি আমরা 240-কে যোগ করে দেই, 4800 আর 15 না, সরি 480, 4800 কেন, 480 10-এ হচ্ছে 4800, তাই না? 4800 আর হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, 7200 হবে, 7200 হবে। যে 480টা রেডিও 15 টাকা করে বিক্রি করলে এই যে 7200 টাকা আমার কি হচ্ছে? বিক্রি হচ্ছে।
তাহলে আমাকে বলতেছে যে তাহলে আমার লাভ কত। তাহলে খেয়াল করেন তো, এই দুইটা হচ্ছে আপনার সেলিং প্রাইস। এখানে সেলিং প্রাইস আপনার কত হবে? আপনি বলবেন যে 0,0,6,2,8, হাতে থাকে 7 আর 8, আর 2, 28,800 টাকা। তাহলে আপনি যদি বলেন যে কস্ট প্রাইস তো আমার হচ্ছে 21,600 টাকা, তাহলে আমি বলবো যে ভাইয়া তাহলে আপনার প্রফিট হচ্ছে কত? আপনি বলবেন যে প্রফিট হচ্ছে এই যে 7,200 টাকা। তাহলে এই 7,200 টাকা কিভাবে প্রফিট হচ্ছে? আপনি বলবেন যে এই যে 1200 রেডিও বিক্রি করে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে গড়ে লাভ কত। তাহলে আপনি বলবেন যে 7,200 টাকা আমি লাভ করতে পারি 1200 রেডিও বিক্রি করে। তার মানে একটা রেডিওতে আমার লাভের পরিমাণ কত হবে? এই যে 6 টাকা হবে। তার মানে গড়ে আমরা কয় টাকা লাভ করছি? 6 টাকা লাভ করছি প্রতিটা রেডিওতে। এই 6 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে এত হিসেব করতে হয় না, এখানে আপনি বুঝতে পারবেন যে 21,600 ক্যান্সেল আউট হয়ে 7,200 শুধু লাভ থাকবে। সো এই 7,200 লাভ কিভাবে হবে? 1200 রেডিও বিক্রি করে। তার মানে প্রত্যেকটা রেডিওতে গড়ে লাভ কত? 6 টাকা। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে আসলাম বট 5 অ্যাপেলস অ্যাট টাকা 10 অ্যান্ড সোল্ড 4 অ্যাপেলস অ্যাট টাকা 10, হোয়াট উইল বি দ্য রেট অফ প্রফিট? দেখেন এই ধরনের প্রশ্ন আগে আসতো, এখন খুব একটা আসতে দেখা যায় না। ইভেন বিসিএস পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আগে আসতো, এখন ওই রকম আর আসে না বা আসতে দেখা যায় না বলা চলে। এইরকম সহজ প্রশ্ন দেয় না। ঠিক আছে, এগুলো অনেক নিয়মে করা যায়। আমি আপনাকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা দেখাচ্ছি। এই ধরনের প্রশ্ন সলভ করতে হবে ফলের সংখ্যা সমান করে। ফলের সংখ্যা সমান করে তারপর হিসাব করতে হবে। এখন আপনি বলবেন যে ফলের সংখ্যা কেমনে সমান করব? সো আপনারা আগে এইভাবে করতেন না, যে ভাই 5টা আপেলের দাম যদি 10 টাকা হয়, একটা আপেলের ক্রয় মূল্য হবে এই যে 10/5 টাকা। তারপর আবার লিখতেন যে 4টা আপেল আমি বিক্রি করছি 10 টাকা দিয়ে, একটা আপেল বিক্রি করব কত? 4/10, এইভাবে লিখতেন। তার মানে কি, এখানে আপনি ফলের সংখ্যা সমান করে দিতেন না, যে এখানে আপনার ফলের সংখ্যা একটা, এখানেও ফলের সংখ্যা একটা। কিন্তু এগুলো আসলে মানে কি বলবো, যে এখন আর এইভাবে করার দরকার নাই। ঠিক আছে, এখন একটু স্ট্র্যাটেজি করতে হবে, এটা আপনারা জানেন, এটা সবাই করে। এখন স্ট্র্যাটেজিটা কি? আমরা এখানে ফলের সংখ্যা সমান করব কিভাবে জানেন? ফলের সংখ্যা সমান করব হচ্ছে আমরা এই যে ফলের সংখ্যাগুলো যে দেয়া আছে, যেমন এখানে বলা আছে 5টা আপেল আর এখানে বলা আছে 4টা আপেল। এখানে আপেলের জায়গায় মার্বেল থাকতে পারে, কখনো কখনো চকলেট থাকে, ঠিক আছে, বিভিন্ন জিনিস থাকতে পারে। সো যেই সংখ্যাটাই দেয়া থাক, মানে মার্বেলই দেয়া থাক, চকলেটই দেয়া থাক, আর আপেলই দেয়া থাক, আর কমলাই দেয়া থাক, যেটাই থাক না কেন, আমরা এই সংখ্যাগুলোর লসাগু করব। তাহলে 4 আর 5-এর লসাগু কত? 20টা। তাহলে আপনি ধরেই নেবেন যে আপনার কাছে আপেল আছে 20টা। তাহলে প্রথমে যদি আমরা কস্ট প্রাইসের হিসাবটা করি, তাহলে বলবো যে 5টা আপেলের কস্ট প্রাইস কত? এই যে 10 টাকা। তাহলে আপনার কাছে আপেল আছে কয়টা? 4 আর 5-এর লসাগু 20টা। তাহলে 20টার কস্ট প্রাইস কত হবে? আপনি বলবেন যে 10 × 20 ভাগ হচ্ছে 5। তাহলে 4 × 5 = 20, 4×10 = 40 টাকা। এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। ওকে, এখন যদি আমরা সেলিং প্রাইস হিসাব করি, যে 4টা আপেল বিক্রি করছে 10 টাকা দিয়ে, তাহলে 4টা আপেল যদি 10 টাকা দিয়ে বিক্রি করে, আমার কাছে আপেল আছে 20টা, তাহলে 20টার বিক্রি করবো আমি কত টাকা দিয়ে? আপনি বলবেন যে 10 × 20 ভাগ হচ্ছে 4, 4×5 = 20, 5×10 = 50। তার মানে কস্ট প্রাইস, সেলিং প্রাইস আমার কত? 50 টাকা। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে আপনার প্রফিট পার্সেন্টেজটা কত, প্রফিট রেট কত। তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমার তো এখানে প্রফিট হয়েছে 40 টাকা দিয়ে কিনে 50 টাকায় বিক্রি করে দিছি। তার মানে এখানে আমার প্রফিট হচ্ছে কত টাকা? 10 টাকা প্রফিট হচ্ছে। তো প্রফিট পার্সেন্টেজটা কত? আপনি বলবেন যে কস্ট প্রাইসের উপর হিসাব করতে হয় প্রফিট। কস্ট প্রাইস হচ্ছে 40 টাকা, প্রফিট হয়েছে 10 টাকা। এটাকে যদি পার্সেন্টেজে হিসাব করি, তাহলে বলবো যে ভাই আমার প্রফিট হবে 25%। ঠিক আছে, প্রফিট হবে কত? 25%। এগুলো ওরিয়েন্টেশনের দিনই বলছি, এখন আপনারা যদি গুরুত্ব সহকারে না নেন তাহলে তো আমার কোনো কিছু করার নাই। সমস্যা থাকার কথা না, তারপরে আমি ওরিয়েন্টেশনের দিনই বলছি যে আপনারা নিজেরা ব্যক্তিগত উদ্যোগে একটা গ্রুপ খোলেন, মানে মেসেঞ্জার গ্রুপ না, একটা ফেসবুক গ্রুপ খোলেন,
গ্রুপ খুলে সেখানে নিজেদের সমস্যাগুলো আলোচনা করেন, আমাকেও অ্যাড করেন, আমি যদি সময় পাই আমি আপনাদেরকে হেল্প করব। এখন আপনারা না করলে কেউ আপনাদেরকে হেল্প করবে নাকি? আপনারা তো কথা কানে নেন না। আপনাদের এই ব্যাচের ক্লাস কয় তারিখে শুরু হয়েছে? 8 তারিখে। আমার ক্লাস শুরু হয়েছে আরেকটু পরে। ঠিক আছে, মোটামুটি ধরেন যে আজকে দিয়ে 6টা ক্লাস নিচ্ছি। 6টা ক্লাস নিচ্ছি, তার মানে আমি 2 সপ্তাহ ধরে ক্লাস নিচ্ছি। সো 2 সপ্তাহ ধরে আপনার একটা গ্রুপই খুলতে পারেন না এখন পর্যন্ত। তো আপনাদের ব্যর্থতা। গ্রুপের ছেলেবেলেদের অ্যাক্টিভ হইতে হয়। আমার অনেক গ্রুপ আছে, যে মানে ব্যাচ আছে, সেখানে 1000 স্টুডেন্ট, 800 স্টুডেন্ট, খুব অ্যাক্টিভ ছেলেবেলে। এখনও 2020-এর গ্রুপ, 2020-এ ওরা গ্রুপ খুলছে। ওরা এখনও প্রত্যেক দিন ওদের গ্রুপে মিনিমাম 50টা ম্যাথ সলভ করে, মিনিমাম 50টা। এখন আপনারা যদি না খোলেন, আপনারা যদি অ্যাক্টিভ না হন, কেউ তো অ্যাক্টিভ করবেন আপনাদেরকে। ওরা দিনে মিনিমাম 50টা ম্যাথ সলভ করে। এখন এটা আপনাদেরকে উদ্যোগী হইতে হবে। এই উদ্যোগটা আমরা নিব না, উদ্যোগ আপনাদেরকে নিতে হবে। কারণ এখন আপনি বলবেন যে সলভ ক্লাস অন্য অন্য কোচিং দিবে, যেখানে এক ক্লাসে পার্সেন্টেজ, প্রফিট, লস, সিম্পল, কম্পাউন্ড শেষ করে দেয়। আমরা এখানে 3টা করে ক্লাস দিচ্ছি। আমি যতগুলা ম্যাথ ক্লাসে সলভ করাই, যেমন পার্সেন্টেজে 60টা সলভ করাইছি, প্রফিট লসের আজকে দিয়ে 60টা সলভ করাচ্ছি। বাংলাদেশে অনেক কোচিং সেন্টার আছে যাদের লেকচার শিটে 60টা ম্যাথই নেই। ঠিক আছে? সো সমস্যা থাকার কথা না, তারপরেও সমস্যা যেহেতু হচ্ছে, গ্রুপ খোলেন, গ্রুপ খুলে নিজেরা আলোচনা করেন, গ্রুপে আমাকে অ্যাড দেন, আমি সময় পেলে আমি সলভ করে দিব। 6 নম্বরে চলে যান। 6 নম্বরে কি বলা হচ্ছে? যে দ্য কস্ট প্রাইস অফ 19 আর্টিকেলস ইজ দ্য সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ 29 আর্টিকেলস। হোয়াট ইজ লস পার্সেন্টেজ? এখানে বলা হচ্ছে যে 19টা জিনিসের ক্রয় মূল্য 29টা জিনিসের বিক্রয় মূল্যের সমান। 19টা জিনিসের ক্রয় মূল্য 29টা জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে ক্ষতির হার কত? ভাই খেয়াল করেন, প্রশ্ন যা বলছে তাই লিখব। আমরা যদি ধরে নেই যে একটা জিনিসের বিক্রয় মূল্য যদি এসপি টাকা হয়, একটা জিনিসের বিক্রয় মূল্য যদি এসপি টাকা হয়, তাহলে এখানে জিনিস বিক্রি করছেন কয়টা? 29টা। তাহলে 29টা জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 29 এসপি হবে। তাহলে এইটা সমান সমান আমি কত লিখতে পারি? 19টা জিনিসের ক্রয় মূল্য। তাহলে আমি যদি বলি যে একটা জিনিসের ক্রয় মূল্য সিপি টাকা, তাহলে এই যে 19টা জিনিসের ক্রয় মূল্য কত? এই যে 19 সিপি টাকা। এখন যদি আমরা হিসাব করি, এই পাশে এসপি, এই যে সিপিটা নিচে চলে আসবে, এখানে আগে থেকে 19 ছিল, এখানে নিচে 29 চলে যাবে। তাহলে এখানে আমার কি হচ্ছে? এই যে কস্ট প্রাইস, এটা কত? 29 টাকা। এই যে সেলিং প্রাইস, এটা কত? 19 টাকা। তাহলে এখানে লস কত হবে? আপনি বলবেন যে 29 টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস, আর 19 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে আমার ক্ষতি হচ্ছে কত টাকা? 10 টাকা। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ক্ষতির হার কত, এইটা বের করো। তার মানে আমি এই 10 টাকা ক্ষতি করতেছি কার উপরে? এই যে কস্ট প্রাইস 29-এর উপরে। তাহলে এইটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। এই প্রশ্নের অপশনগুলো একটু যদি আমরা খেয়াল করি, এই প্রশ্নের অপশনগুলো যদি আপনারা একটু খেয়াল করি, যে এখানে ছিল 52.30%, অপশন বিতে ছিল হচ্ছে আপনার 35%, অপশন সিতে ছিল হচ্ছে 34.48%, অপশন ডিতে ছিল হচ্ছে আপনার 30%। তো কোনটা উত্তর হবে? তো আপনি বলবেন যে ভাই 29 প্রাইম নাম্বার, হিসাব করাই তো জটিল। হ্যাঁ, হিসাব করা জটিল, বাট আমরা অ্যাপ্রক্সিমেটলি আগাবো। দেখেন, আমরা যদি বলি যে ভাই 29 এখানে 3 বার যায়, কারণ 3 29-এ 87 হয়ে যায়, এর বেশি তো আপনি দিতে পারবেন না। তার মানে এখানে 3 দশমিক সামথিং কিছু একটা হবে। আমরা যদি আরেকটু মানে হিসাব করার ট্রাই করি, যে 3 29-এ 87, তাহলে এখানে থেকে 13 শূন্য নিলাম দশমিক, 4 29-এ হয়ে যাবে হচ্ছে 5 29 বেশি হয়ে যায়। তাহলে সর্বোচ্চ 4 বার, অর্থাৎ 3.4 অর সামথিং কিছু একটা হবে। 3.4 অর সামথিং কিছু একটা। তাহলে আমরা বলতে পারি যে ভাই এই যে 10-এর সাথে যদি আমরা এই 3.4-কে গুণ করে দেই, তাহলে আমরা ফলাফল হিসেবে 34 দশমিক সামথিং কিছু একটা পাবো। তাহলে এখানে 34-এর ঘর একটাই আছে অপশন সিতে। তাহলে এই অপশন সি উত্তর হবে, যেখানে আমার ক্ষতির হার কত? 34.48%।
এই টাইপের ম্যাথ কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে? ব্যাংকের পরীক্ষায় খুবই দেয়, খুব দেয়। আপনারা বিগত সালের প্রশ্ন সমাধান করলে দেখতে পারবেন যে এই ধরনের প্রশ্ন আসছে, প্রায়ই আসছে। পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন সাথে কি বলা হচ্ছে, এটা আইবিএর এমবিএর অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, এই 7 নাম্বারটা। এখানে বলা হচ্ছে যে দ্য কস্ট প্রাইস অফ 20 পেন্স ইজ দ্য সেলিং প্রাইস অফ এক্স নাম্বার অফ পেন্স। বলতেছে যে ভাই, এক্স সংখ্যক কলমের বিক্রয় মূল্য 20টি কলমের ক্রয় মূল্যের সমান। ইফ দ্য প্রফিট ইজ 25%, যদি মুনাফা 25% হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত? তাহলে কিছুক্ষণ আগে এটা করে আসছি যে একটা জিনিসের বা একটা কলমের বিক্রয় মূল্য যদি এসপি টাকা হয়, তাহলে এক্স সংখ্যক কলমের বিক্রয় মূল্য কত হবে? আপনি বলবেন যে এক্স এসপি হবে। এটা সমান সমান কত? 20টা কলমের ক্রয় মূল্যের সমান। তাহলে আমরা যদি বলি যে একটা কলমের ক্রয় মূল্য হচ্ছে সিপি টাকা, তাহলে 20টা কলমের ক্রয় মূল্য কত? এই যে 20 সিপি টাকা। তাহলে আমরা বলতে পারি না যে এসপি ডিভাইডেড সিপি ইজ ইকুয়াল টু কত? এই যে 20 ডিভাইডেড এক্স। এখন প্রশ্নে আমাকে বলতেছে যে আমার লাভ কত? 25%। পার্সেন্টেজে আমরা কি পড়ে আসছি? 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? এই যে 1/4, 1/4, অর্থাৎ 4 টাকার উপরে 1 টাকা লাভ। অর্থাৎ এখানে 4 হচ্ছে আমার কস্ট প্রাইস, 1 হচ্ছে আমার প্রফিট। তাহলে আমি বলতেই পারি যে কস্ট প্রাইসের সাথে প্রফিট যোগ করলেই আমরা কি পেয়ে যাই? সেলিং প্রাইস পেয়ে যাই। তার মানে কস্ট প্রাইস 4 টাকা, প্রফিট 1 টাকা, সেলিং প্রাইস কত হয়ে যাবে? সেলিং প্রাইস কত হয়ে যাবে? আপনি বলবেন যে 4 আর 1-এ 5 টাকা হয়ে যাবে। তাহলে আমরা বলতেই পারি যে ভাই ওপরেরটা যেহেতু সেলিং প্রাইস, তো সেইটাকে আমরা কত লিখতে পারি? এই যে 5 লিখতে পারি। আর নিচেরটা যেহেতু কস্ট প্রাইস, সেটাকে আমরা কত লিখতে পারি? এই যে 4 লিখতে পারি। তাহলে আপনি বলবেন যে ভাইয়া 500 সেলিং প্রাইস, 20 তো সেলিং প্রাইস, তাহলে এই 5-এর মানও যা, এই 20-এর মানও ঠিক তাই হবে, অর্থাৎ 5 সমান সমান 20 লিখতে পারি। তাহলে 5 সমান সমান যদি 20 লিখতে পারি, তাহলে 1 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 4 5-এ 20 হবে। সো আমার বের করা লাগবে কস্ট প্রাইস, অর্থাৎ এই 4 সমান সমান কত? তখন আপনি বলবেন যে ভাইয়া এই 4 সমান সমান তাহলে হয়ে যাবে 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 16, অর্থাৎ এই যে 4, এই 4-এর ভ্যালু কত হবে? এই যে এক্স, এক্স এর মান কত? এই যে 16। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু হচ্ছে 16। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন এটা বিআইবিএমেও আসছে, অন্যান্য পরীক্ষাতেও আসছে। এই যে এই 8 নাম্বার প্রশ্নটা অনেকবারই 3-4 বার রিপিট হয়েছে, 3-4 বার এই প্রশ্নই রিপিট হয়েছে, 8 নাম্বার প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে অন সেলিং 17 বলস এট টাকা 720, দেয়ার ইজ এ লস ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 5 বলস। দ্য কস্ট প্রাইস অফ এ বল ইজ, বলতেছে যে 720 টাকায় 17টা বল বিক্রি করলে 5টা বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হবে। তো জিজ্ঞাসা করছে যে প্রত্যেকটা বলের ক্রয় মূল্য কত, এটা বের করে দেখান। 17টা বল যদি আমি 720 টাকাতে বিক্রি করি, তাহলে আমার 5টা বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হবে। তাহলে আপনি নর্মাল সেন্স একটা চিন্তা করেন যে ভাই 17টা বল তো আমি বিক্রি করব, তো বিক্রি করার আগে আগে আমাকে, ধরেন যে আমি হচ্ছে বিক্রেতা, আমি দোকানদার, তো আমি যদি আপনার কাছে 17টা বল বিক্রি করি, তাহলে আমাকে অবশ্যই ওই কারখানা থেকে 17টা বল কিনে নিয়ে আসতে হবে, তাই না? কিনে নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি কারখানা থেকে 17টা বল কিনে নিয়ে আসি, তাহলে এই প্রত্যেকটা বলের ক্রয় মূল্য যদি আমি সিপি টাকা ধরি, যে প্রত্যেকটা বলের ক্রয় মূল্য হচ্ছে সিপি টাকা, তাহলে 17টা বল যে আমি কিনে নিয়ে আসছি, তাহলে এই 17টা বলের ক্রয় মূল্য কত হবে? এই যে 17 সিপি হবে। এখন লস কখন হয়?
আমরা প্রথম দিনই শিখছি যে কস্ট প্রাইস থেকে যদি সেলিং প্রাইসটা মানে সেলিং প্রাইসের চেয়ে কস্ট প্রাইসটা যদি বড় হয় তখন আমার লস হয়ে যায়। তাহলে এখানে যেহেতু লস হয়েছে তাহলে কস্ট প্রাইসটা আগে লিখলাম। আর 17টা বল আমি বিক্রি করব, তাহলে এই যে 17টা বলের বিক্রয় মূল্য আমরা ধরে নিলাম 17 টাকা। তাহলে এখানে আমার ক্ষতি হচ্ছে কত, লস হচ্ছে কত, বলতেছে যে ক্ষতি হচ্ছে 5টা বলের ক্রয় মূল্যের সমান। তাহলে একটা বলের ক্রয় মূল্য যদি সিপি টাকা হয় তাহলে এই 5টা বলের ক্রয় মূল্য কত, 5 সিপি টাকা। এখন আপনি বলবেন যে ভাইয়া এই যে 17 সিপি লিখলাম, এই যে 17টা বলের বিক্রয় মূল্য এইটার ভ্যালু আমাদের জানা আছে কত, এই যে 720। তাহলে এই যে 720 বসায় দিলাম ইকুয়াল টু কত, এই যে ক্ষতি 5 সিপি। এখন দেখেন 17 সিপি থেকে 5 সিপি বাদ দিলে এই যে 12 সিপি পাওয়া যায়। 720কে এই পাশে পার করে নিলাম। তাহলে এই যে একটা বলের দাম ধরছিলাম সিপি টাকা, এই সিপির মানটা কত হবে, এই যে 60 টাকা হবে। যে একটা বলের ক্রয় মূল্য কত, 60 টাকা। পরেরটা তো চলে যান 9 নম্বর। দেখেন এই প্রশ্নটাও আসছে, হ্যাঁ এগুলা আইবি এর এমবি এর ম্যাথ, মানে 9 নম্বরটা, কিন্তু এটা ব্যাংকের পরীক্ষাতেও আসছে। এখানে বলা হচ্ছে যে এ ট্রেডার বাইজ এক্স ফর টাকা এম পার ডজন অ্যান্ড সেলস দেম ফর টাকা এম বাই 6 পার প্রাইস, হোয়াট ইজ দ্য প্রফিট। এখানে বলতেছে যে একজন ব্যবসায়ী 1 ডজন ডিম এম টাকা করে কিনে নিয়ে আসে, অর্থাৎ 12টা ডিমের ক্রয় মূল্য হচ্ছে এম টাকা, আর প্রত্যেকটা ডিম সে এম বাই 6 টাকায় বিক্রি করে দেয়। তো বলতেছে যে তাহলে তার লাভ কত হবে। তাহলে খেয়াল করেন এখানে আমাকে বলতেছে যে 1 ডজন ডিমের দাম হচ্ছে এম টাকা, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে এম টাকা। তাহলে আমি বলতে পারি না এইভাবে যে ভাইয়া 12টা ডিম, 12টা ডিমের দাম যদি এম টাকা হয় তাহলে একটা ডিমের দাম কত, একটা ডিমের দাম কত। আপনি বলবেন যে ভাইয়া এম বাই 12 টাকা হবে, এম বাই 12 টাকা হবে, তাই না, এম বাই 12 টাকা হবে। এখন আমাকে বলতেছে যে তাহলে একটা ডিমের ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি, তাই না, ক্রয় মূল্য পাইছি। আমাকে বলতেছে যে এই একটা ডিম আমি বিক্রি করি কত করে, এম বাই 6। তাহলে এই যে এম বাই 6 হচ্ছে একটা ডিমের সেলিং প্রাইস। তাহলে আমাকে বলতেছে যে লাভ হবে কত, লস হবে কত, এটা একটু দেখাও। ঠিক আছে, হোয়াট ইজ হিজ প্রফিট, তাহলে তার লাভ কত। তাহলে আপনি বলবেন যে ভাইয়া একটা ডিম বিক্রি করি এম বাই 6 টাকা দিয়ে, আর একটা ডিম আমি কিনে নিয়ে আসি কত টাকা দিয়ে, এই যে এম বাই 12 টাকা দিয়ে। তাহলে এখান থেকে আমি প্রফিটটা বের করতে পারবো যে একটা ডিমের বিক্রয় মূল্য থেকে একটা ডিমের ক্রয় মূল্য বাদ দিলে আমার প্রফিট বের হবে। তাহলে ঠিক আছে আমরা একটু বিয়োগ করে দেখি। 6 আর 12 লসাগু কত, 12। এখানে কত হবে 2m, এখানে কত হবে m। তাহলে এখানে কত হচ্ছে প্রফিট, এম বাই 12 টাকা। এটা হচ্ছে প্রফিট। তাহলে আপনি বলবেন যে লাভ ক্ষতির হিসাব করা লাগে ক্রয় মূল্যের উপরে। সেখানে একটা ডিমের ক্রয় মূল্য কত, আপনি বলবেন যে ক্রয় মূল্য হচ্ছে আমার এম বাই 12 টাকা, আবার আমি যেই লাভ করছি সেটাও হচ্ছে আমার কত, এই এম বাই 12। তাহলে এখানে আমার প্রফিট পার্সেন্টেজটা কত হবে আপনি বলতে পারবেন না। আপনি বলবেন যে এম বাই 12 আর এম বাই 12 কেটে থাকবে কত, 100 থাকবে। তার মানে এখানে লাভ হবে আমার কত, 100%, শতভাগ লাভ। কি বলেন, 100%-এর বেশি লাভ করে, 100%-এর বেশি লাভ করে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি জাস্ট এই উদাহরণটা দেখেন। আপনাদের মানে যাদের বাসা গ্রামে, আমি জানি না অন্যান্য এলাকার কি অবস্থা, আমার বাসা বগুড়া, তো আমি বগুড়ার হিসাব দিই।
শোনেন, 100%-এর বেশি কেমনে লাভ করে আমি আপনাকে দেখাই। আমাদের বাগান আছে, ঠিক আছে, আমাদের বাগান আছে। এই বাগানের চারপাশ দিয়ে আমাদের মানে ডাব তো চেনেন সবাই, ডাবের গাছ আছে। সো এই ডাবের গাছে মোটামুটি আমাদের এই পাশে একটা বাগান আছে আর ওই পাশে একটা বাগান আছে, মোটামুটি মানে অনেকগুলা ডাবের গাছ আছে। তো এখান থেকে ধরেন মানে প্রায় 1 মাস বা 1.5 মাস পর পর এই যে ডাবের যে ডাব যারা বিক্রি করে, এরা আমাদের কাছ থেকে ডাব কিনে নিয়ে যায়। সো এরা আমাদের কাছে এসে এইরকম মানে দামাদামি করে যে এক জোড়া ডাব অর্থাৎ 2টা ডাব আমাদের থেকে কিনে নিবে ওরা 60 টাকা জোড়া হিসেবে, মানে 60 টাকা দিয়ে 2টা ডাব কিনবে। সো আমরা প্রথমে অত মানে বুঝতাম না আর কি, বা অত ইয়ে করতাম না যে ডাবের গ্রামে যেরকম হয় আর কি, যে গ্রামের মানুষ ডাব এইগুলো আসলে কোনো বিষয়ই না, ঠিক আছে, 60 টাকা আমরা বিক্রি করে দিতাম। তারপরে কোনো একটা কারণে আমি একদিন মানে শহরে আমি ডাবের দাম শুনতেছি। তো আমাদের গাছের যে ডাবগুলার যে সাইজ, এই সাইজের ডাব শহরে বিক্রি হচ্ছে, একটা ডাব বিক্রি হচ্ছে 150 টাকা, 160 টাকা, এবং ক্ষেত্র বিশেষে কোনো কোনো সময় এই ডাবগুলো 180 টাকা পিসও বিক্রি হচ্ছে। 180 টাকা পিস, 150 টাকা পিস, 160 টাকা পিস বিক্রি হচ্ছে। তাহলে আমার কাছ থেকে কিনতেছে কত? 2টা যদি 60 টাকা দিয়ে কেনে তাহলে একটা কিনতেছে 30 টাকা। এই সাইজের ডাব শহর থেকে শুধুমাত্র আমাদের বাসার দূরত্ব হচ্ছে 10 মিনিটের একটা পথ, অর্থাৎ 5 কিলোমিটার। এই 30 টাকা দিয়ে কিনে নিয়ে যে ও 150 টাকা দিয়ে বিক্রি করতেছে। এখন আপনি চিন্তা করেন ওর লাভ কত। সন্ধ্যার পরে এই দাম আরও বেড়ে যায়, 30 টাকার জিনিস 160 টাকা হয়ে যাচ্ছে, 30 টাকার জিনিস বোকা মানুষ পাইলে 180 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই রকম ব্যবসা হয়, তো এখানে তো 100%-এর বেশি লাভ হয়ে যাচ্ছে, বেশি লাভ হয়ে যাচ্ছে না, অনেক লাভ হয়ে যাচ্ছে। যেমন আর একটা উদাহরণ দিই, যেমন আমাদের মানে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে সবজি আপনার উৎপাদন হয়, প্রচুর। এবং এখানে মহাস্থানের নাম তো আপনারা সবাই শুনছেন, মহাস্থান। মহাস্থান যদিও আমাদের সদর থানার মধ্যে, কিন্তু আপনার আমাদের বাসা থেকে বা শহর থেকে মহাস্থানটা একটু ভিতরের দিকে, 8 কিলোমিটার বা 9 কিলোমিটার বা এর চেয়ে একটু বেশি হবে। মহাস্থানে হচ্ছে সবজির সবচেয়ে বড় বাজার বসে প্রত্যেক দিন সকালে, সবজির বড় বাজার। আপনি যদি চিন্তা মানে আপনি যদি প্রত্যেক দিন সকালবেলা মানে মহাস্থানের মানুষজন এমন কথা বলে যে কারো মানে মহাস্থানের মানুষ যদি চিন্তা করে যে আমরা কাঁচা বাজার করব না, আমরা প্রত্যেকদিন সকালবেলা একটা ব্যাগ নিব, আর যেই জায়গায় হাটটা বসে প্রত্যেকদিন সকালে, আমরা হাটের এই মাথা থেকে ওই মাথায় হেঁটে হেঁটে যাব, আর সামনে যতগুলা সবজি পাবো, ঠিক আছে, এই সামনে যতগুলা সবজি পাবো সব টুকে টুকে ব্যাগের মধ্যে উঠাবো, তাইলেই আমার আর বাজার করার দরকার নাই, ঠিক আছে, কাঁচা বাজারের অন্তত দরকার নাই। সেই মহাস্থান বাজারে ধরেন যে যেই বেগুন বা যেই পেঁয়াজ বিক্রি হয় 5 টাকা কেজি, ঠিক সেম জিনিস মহাস্থান থেকে কিনে নিয়ে এসে বগুড়া শহরে ওই বেগুনই বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, ঠিক আছে। যে আলু মহাস্থানে 5 টাকা বা 6 টাকা কেজি, ওই আলু বগুড়া শহরে এসে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, ঠিক আছে। কয় মানে মহাস্থান থেকে বগুড়া শহরে আসতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে সিএনজিতে, মানে 20 মিনিটের দূরত্ব থেকে দেখেন দাম কিরকম বাড়তেছে, বুঝতে পারছেন। যারা ব্যবসা করে, মোটামুটি যারা ব্যবসা করে, এগুলো তো আসলে আমার মনে হয় না যে ব্যবসা হালাল, কিন্তু এইভাবে লাভ করা ব্যবসা হালাল না, ঠিক আছে, এইভাবে লাভ করা ব্যবসা হালাল না। কারণ এখন আগের অবস্থা আমি জানি, মানে আগে চাঁদাবাজি টাদাবাজি ছিল, এখন চাঁদাবাজি অনেকটাই কমে গেছে, ঠিক আছে। সো এখন কেন জিনিসের এত দাম হয়, বা আপনি যদি চিন্তা করেন যে ডাবের দাম কেন এত, দেখেন আমাদের এখানে ডাবের দোকান, ম্যাক্সিমাম দোকান বসে হচ্ছে মানে জজ কোর্টের সামনে। জজ কোর্টের সামনে বসলে ওদেরকে ডেইলি 100 টাকা দিতে হয়, ঠিক আছে, চাঁদা 100 টাকা দিতে হয়, দোকান বসাইছেন তার মানে 100 টাকা দিতে হবে। সো আপনি 100 টাকা যদি দিতে হয় তাদেরকে, এবং ওর নিজের ব্যক্তিগত খরচ ধরলাম আমি আরও 100 টাকা, 200 টাকা, এর বেশি কোনো খরচ নাই। কিন্তু একজন মানুষ যদি প্রতিদিন 50টা ডাব নিয়ে যায়, 50টা ডাব যদি বিক্রি করে, আর প্রত্যেকটা ডাবে আমি যদি একদম কম করেও ধরি 60 টাকা করে লাভ করে, 60 টাকা প্রত্যেকটা ডাবে। তো প্রত্যেকটা ডাবে যদি 60 টাকা করে লাভ করে, আপনি চিন্তা করেন না যে একদিনে তার ইনকাম হচ্ছে 3,000 টাকা, মানে 3,000 টাকা শুধু তার প্রফিট হচ্ছে, তাহলে 1 মাসে তার প্রফিট কত? 1 লাখের উপরে, ঠিক আছে। কারণ তার ডেইলি খরচ তো এটা আমি বললামই যে 100 টাকা করে চাঁদা নেয়, 100 টাকা করে চাঁদা নেবে আর 100 টাকা ওর খরচ ধরলাম, এই 200 টাকার বেশি ওর কোনো খরচ নাই,
কোর্টের সামনে দোকান বসাতে 200 টাকার বেশি ওর খরচ লাগে না। তার মানে কি 200 টাকা যদি বাদ দেয় 500 টাকায় খরচ ধরলাম, তার মানে ও দিনে 2500 টাকা লাভ। হিসাব করে দেখেন, হিউজ লাভ, হিউজ লাভ। যারা করতে পারে প্রচুর লাভ আছে। যেমন এই যে গত সপ্তাহে এরকম আসছে যে ডাব নিবে, আমি এরকম সকালবেলা পড়াচ্ছি, সকালের বেচা পড়াচ্ছি, তো আমার আব্বা আমাকে ডাক দিচ্ছে যে ডাব নিতে আসছে। তো ওরা দাম করতেছে 80 টাকা জোড়া। আমি বললাম যে 80 টাকায় দিব না, ঠিক আছে, মানে একটা ডাব 40 টাকা দিবে, বিক্রি করি নাই। এখন ওই যে জব, জব কারা করে বা লাভ কি, কথা হচ্ছে যে আপনি কি ডাব বিক্রি করতে পারবেন, আমি কি ডাব বিক্রি করতে পারবো, এটা হচ্ছে কথা। করতে পারবো, করা যাবে না এমন কোনো কথা নাই। তাহলে ওই যে মানে চক্ষু লজ্জা ফেলে দিতে হবে। চক্ষু লজ্জা ফেলে দিয়ে যদি আজকে আপনি নামেন, মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না, যদি আপনি এভাবে ব্যবসা করেন। বা আমি আরো কম ধরলাম যে 80-90 হাজার টাকার বিজনেস করার কোনো বিষয় নেই, কিন্তু কথা হচ্ছে যে চক্ষু লজ্জা থাকা যাবে না, কে কি বললো এটা শোনা যাবে না। হ্যাঁ শুনুন ভাই, আমি তো এই যে 9 নম্বর ব্যাচে পড়াইতেছি। কেমন ধাক্কা, কেমন? আসলে আগের মতো নাই তো, বুঝতাম বুঝেন নাই, আগের মতো নাই। ওকে, ওকে। দেখেন 10 নম্বরে কি বলা হচ্ছে যে ডিউ টু হিউজ স্টক পাইলিং এ শপ ইজ অফারিং এ হিউজ ডিসকাউন্ট অন পেন। দ্য প্রাইস অফ দ্য ফার্স্ট পেন ইজ টাকা 10, দ্য নেক্সট ওয়ান ইজ টাকা 5, অ্যান্ড ফর এনি অ্যাডিশনাল পারচেজ ইউ পে টাকা 3 পার পিস হবে এখানে। ইউ বট সাম পেন্স অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য এভারেজ প্রাইস পার পেন ওয়াজ টাকা 3.6, হাউ মেনি পেন ডিড ইউ বাই। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ভাই একটা দোকানে মানে কলম বিক্রি করবে, তো একটা মানে অফার দিছে। অফারটা কি, মানে একটা দোকানে প্রচুর পরিমাণ কলম, প্রচুর কলম আছে, ও চিন্তা করতেছে যে এগুলো আমি এখন বিক্রি করে দিব, এগুলো একটু কম দামে আমি এই কলমগুলো বিক্রি করব। তো সেই জন্য ও কি করতেছে, বলতেছে যে প্রথম কলমটা যদি কেনেন, প্রথম একটা কলম আপনি কিনবেন, দাম হবে কত টাকা, 10 টাকা নেবে, 10 টাকা। তারপরে বলতেছে যদি আপনি 2টা কলম কেনেন, তাহলে দ্বিতীয় কলমটার দাম নেবে কত, এই যে 5 টাকা। ঠিক আছে, দ্বিতীয় কলমটার দাম নেবে কত টাকা, 5 টাকা। তারপরে বলতেছে যে 2টার বেশি যদি কেনেন, একটা তো কিনলেন 10 টাকা, দ্বিতীয় আরেকটা কিনলেন 5 টাকা দিল। এখন বলতেছে যে যদি 2টার বেশি কেনেন আপনি, তাহলে প্রত্যেকটা কলম নেবে কত টাকা করে, 3 টাকা করে। তো আমি ধরে নিচ্ছি যে প্রথম 2টা কেনার পরে আমি আরো এক্স সংখ্যক কলম কিনছি, এবং এই এক্স সংখ্যক কলমের প্রত্যেকটার দাম রাখছে কত, 3x টাকা দাম রাখছে। এখন খেয়াল করেন তো আমি কয়টা কলম কিনছি। আপনি বলবেন যে প্রথমে একটা কিনছেন, তারপরে আবার একটা কিনছেন, তারপরে আবার এক্স সংখ্যক কলম কিনছেন। তাহলে আমি এখানে টোটাল কতগুলো কলম কিনলাম, আপনি বলবেন যে x+2 সংখ্যক কলম আপনি কিনছেন। তো বলতেছে ইউ বট সাম পেন্স অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য এভারেজ প্রাইস পার পেন ওয়াজ টাকা 3.6। বলতেছে যে আপনি যতগুলা কলম কিনলেন, তাহলে আমি কলম কিনছি কতগুলা, এই যে দেখাইলাম যে x+2 সংখ্যক কলম কিনছি। এই কলমগুলোর গড় দাম আমার কত দেখা যাচ্ছে, এই যে 3 টাকা 60 পয়সা দেখা যাচ্ছে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে আপনি কতগুলা কলম কিনছেন, এটা একটু বের করে দেখান। তাহলে খেয়াল করেন এখানে কতগুলা কলম কিনছি, 10 আর 5 15, প্লাস হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 3.6x প্লাস 36×2 = 72, মানে হচ্ছে 7.2 আর কি। তাহলে খেয়াল করেন এই যে 15 থেকে আমরা 7.2কে বাদ দেই, 3.6x থেকে 3x কে বাদ দিলে এই যে 0.6x পাওয়া যাবে। তাহলে এখানে পাওয়া যাবে কত, 7.8, x সমান সমান কত হবে, এই যে 0.6, এই দশমিক আর এই দশমিক তুলে দিলাম, 6 78-এর ভিতরে কতবার যাবে, 13 বার যাবে। তার মানে x এর ভ্যালু কত বের হয়েছে, 13 বের হয়েছে। আমাকে জিজ্ঞাসা করছে কি যে টোটাল কতগুলা কলম কিনছেন, তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে টোটাল কলম কিনছি x+2। তাহলে এই যে x+2-র ভ্যালু কত হবে, এই যে 13+2 ইজ ইকুয়াল টু 15, যে আমি টোটাল 15টা কলম কিনে নিয়ে আসছি। এই 15ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
এক এক গুণন 5টা হচ্ছে এই যে বলতেছে যে সে প্রথম একটা কলম কিনবে 10 টাকা। প্রথম প্রথম কলম যেটা, প্রথম যে কলমটা, খেয়াল করেন, প্রথম কলম হচ্ছে একটা কলম কিনলেন আপনি, ও বলতেছে যে প্রথম কলমটা 10 টাকা নিবে। তাহলে এই যে 1 গুণন 10, প্রথম কলমটার দাম কত? 10 তারপরে বলতেছে যদি আপনি নেক্সট ওয়ান মানে কি, দ্বিতীয় একটা কলম কেনেন, দ্বিতীয় কলম কয়টা? একটাই কিনবেন আপনি, এই পরের কলমটার দাম ওরা কত নিচ্ছে? 5 টাকা নিচ্ছে। তারপরে বলতেছে যে দুইটার পরে অতিরিক্ত যতগুলো কলম কেনেন, তাহলে এই যে আমি প্রথমে একটা কিনছি, তারপরে আমি আরেকটা কিনছি, এই দুইটা কেনার পরে আমি যতগুলা কলম কিনবো প্রত্যেকটার দাম কত টাকা করে হবে? 3 টাকা করে হবে। তাহলে এই দুইটা কলম কেনার পরে আমি ধরেই নিচ্ছি যে আমি এক্স সংখ্যক কলম কিনছি, এক্স সংখ্যক, দুইটা কেনার পরে অতিরিক্ত আরো এক্স সংখ্যক কিনছি, তাহলে এই এক্সটার প্রত্যেকটার দাম কত? 3 টাকা করে। তাহলে এই এক্স সংখ্যক কলমের টোটাল দাম কত? আপনি বলবেন যে 3x টাকা। তাহলে এখানে আপনি কলম কয়টা কিনলেন? আপনি বলবেন যে ভাই প্রথমে একটা কলম কিনছি, তারপরে আবার আরেকটা কলম কিনছি, তারপরে কিনছি কয়টা? এক্স সংখ্যক। তাহলে টোটাল কলমের সংখ্যা হলো কয়টা? এই যে এক্স প্লাস 1 আর 1 2, তার মানে টোটাল কলম কিনছি এক্স প্লাস 2টা। তো বলতেছে যে সমস্ত কলম কেনার পরে আপনি হিসাব করে দেখলেন যে গড়ে প্রত্যেকটা কলমের দাম পড়ছে কত? 3 টাকা 60 পয়সা। তাহলে আপনি কলম কিনছেন x+2 সংখ্যক, প্রত্যেকটা কলমের দাম যদি গড়ে 3.6 হয়, তাহলে টোটাল দাম কত? আপনি বলবেন যে 3.6 গুণন হচ্ছে x+2। বোঝা গেছে? এবার বোঝা গেছে ইকুয়েশন? না, ডাবের পানি তো আপনি সবসময় খাইতে পারবেন না। ঠিক আছে, এখন শীতের দিনে অনেকেই খায়, আমরা তো ওইভাবে খাইতে পারি না। যেমন আমার আব্বা আম্মা দুইজনের হচ্ছে ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের রুগীরা সাধারণত ডাবের পানি খাওয়া মানে ঠিক না। ঠিক আছে, আবার আমি খুব একটা খাই না। তো আপনি এতগুলো আপনি কি করবেন? তো আপনাকে বাধ্য হয়ে সেল করতে হবে। বা গ্রামের মানুষ, আমরা যারা গ্রামে থাকি মোটামুটি মানে খাইতে ইচ্ছা করলে ধরেন যে খাওয়া যায়, কোনো বিষয় না। কিন্তু আপনি তো এমন না যে আপনি সবগুলা ডাব খেয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, বা সব সময় আপনি ডাব খাবেন। ঠিক আছে, কারণ অনেকেরই এখন ম্যাক্সিমাম মানুষেরই ব্লাড প্রেশার ঝামেলা আছে ডাব খাইলে, ডাবের পানি খাইলে বিশেষ করে। পরেরটাতে আসেন 11 নম্বর। দেখেন 11 নম্বরে কি বলা হচ্ছে যে এ ম্যান পারচেজেস 2 ক্লকস এ অ্যান্ড বি, a total cost of টাকা 650. He sells A with a 20% profit and B at a loss of 25% and gets the same selling price for both clocks. What are the purchasing price of A and B respectively? বলতেছে যে একজন মানুষ দুইটা ঘড়ি কিনছে, এ আর বি। তো এই দুইটা ঘড়ির দাম কত? 650 টাকা। তো বলতেছে যে এ ঘড়িটা বিক্রি করে তার 20% মুনাফা হবে, বি ঘড়িটা বিক্রি করে তার 25% লস হবে। অ্যান্ড গেটস দ্য সেম সেলিং প্রাইস ফর বোথ ক্লকস। বলতেছে যে এই দুইটা ঘড়ি বিক্রি করা মানে দুইটা ঘড়ি সে সমান মূল্যে বিক্রি করবে, মানে দুইটা ঘড়ির বিক্রয় মূল্য সমান হবে। এ ঘড়িটাও যত টাকায় বিক্রি করবে, বি ঘড়িটাও ঠিক তত টাকায় বিক্রি করবে। এই জন্য বলতেছে যে সেলিং প্রাইসটা হবে সেম দুইটা ঘড়ি। এরপরে বলা হচ্ছে যে হোয়াট আর দ্য পারচেজিং প্রাইস অফ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। তাহলে এই এ ঘড়ি এবং বি ঘড়ির ক্রয় মূল্য কত এটা বের করেন। দেখেন সিম্পল হিসাব, আমরা যদি ধরেই নেই যে এ ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে এ টাকা, এ ঘড়ির ক্রয় মূল্য এ টাকা, আর বি ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে বি টাকা, ধরে নিলাম। তো আমাকে বলতেছে যে এ ঘড়ি বিক্রি করে আমার 20% মুনাফা হবে, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? আপনি বলবেন যে 120% এ হবে। সমান সমান, যেহেতু দুইটার বিক্রয় মূল্যই সমান এই জন্য আমরা সমান দিলাম। সো বি ঘড়িটা বিক্রি করে আমার 25% ক্ষতি হবে। সো 100 থেকে 25 ক্ষতি হওয়া মানে কত? জিনিসটা আপনি 75-এ বিক্রি করবেন, তার মানে 75% অফ বি। ঠিক আছে,
এখন আপনি বলতে পারেন যে ভাই এ আর বি এই দুইটার যদি ক্যালকুলেশন করি, এখানে থাকে 75 আর নিচে থাকে কত 120। এখন খেয়াল করেন, আমরা যদি এইগুলোকে ছোট করে নেই তাহলে বলবো যে ভাই 15 দিয়ে ভাগ করে দিলে এখানে পাবেন 5, 15 দিয়ে ভাগ করে দিলে এখানে পাবেন 8। তাহলে আমরা তো ধরেই নিছিলাম যে ভাই এ ঘড়ির বিক্রয় মূল্য এ টাকা, বি ঘড়ির বিক্রয় মূল্য বি টাকা। তাহলে দেখেন এই এর ভ্যালু বের হয়েছে 5 আর এই বির ভ্যালু বের হয়েছে কত 8। তো আমাদেরকে প্রশ্নে বলে দিচ্ছে যে এই এ ঘড়ি আর বি ঘড়ি দুইটার একত্রে ক্রয় মূল্য কত 650 টাকা। তাহলে এ আর বি এই দুইটা যোগ করলে কত পাচ্ছি 13 পাচ্ছি। সো 13 পার্ট সমান সমান যদি 650 হয়, এক পার্ট সমান সমান কত হবে? আপনি বলবেন যে 50 হবে, এক পার্ট 50। তো জিজ্ঞাসা করছে যে তাহলে দুইটা ঘড়ির দাম কত, তাহলে একটা ঘড়ির দাম হচ্ছে 5 টাকা, তাহলে 5 সমান সমান কত 5×50 এই যে 250 টাকা। আর একটা ঘড়ির দাম জিজ্ঞাসা করছে কত 8, তাহলে 8 সমান সমান কত এই যে 8×50 400 টাকা। তাহলে একটা ঘড়ির দাম 250 আর একটা ঘড়ির দাম 400। বোঝা গেছে? কেন আপনারা গতবার প্রথম আলোতে নিউজ দেখেননি যে বগুড়ায় একটা ডাব বিক্রি হচ্ছে 400 টাকায়? নিউজ দেখার কথা গতবার গরমের মধ্যে, খুব বেশি দিন আগে না, মোটামুটি 35টা থেকে 40টার মতো হবে। সো আপনি যদি গড়েও ধরেন যে মানে বেশি আসে, একটা গাছে তো আপনার 30টা 40টার বেশি ডাব আসে, ঠিক আছে? আপনি যদি মানে গড়ে যদি 20টা করেও ধরেন, আর গাছের সঙ্গে এক্সাক্ট জানেন 35 বা 40টা এরকম হবে, যদি 20টা করেও আসে তাহলেও 700 হিসাব আছে। 20-এর বেশি আসে প্রত্যেকটা গাছেই আপনার 40টা 50টার ওপর। কিছুটা হয়তো নষ্ট হয়ে যায় বা নষ্ট বের হয় বা পানি থাকে না, সেটা হিসাব আলাদা, মানে সেই সংখ্যাটা খুবই কম। তো 10টাই একটা খারাপ হবে বা দুইটা খারাপ হবে, এর বেশি না। পরেরটাতে চলে যান 12 নম্বর। দেখেন 12 নম্বরে কি বলা হচ্ছে যে মার্চেন্ট বাইস টু আর্টিকেলস ফর রুপিস 800। বলতেছে যে একজন ব্যবসায়ী দুইটা জিনিস কিনছে 800 টাকা দিয়ে। হি সেলস ওয়ান অফ দেম এট আ প্রফিট অফ 20%, সে একটা 20% লাভে বিক্রি করে দেয়, অ্যান্ড দ্য আদার অ্যাট লস অফ 12% অ্যান্ড মেক্স নো প্রফিট অর লস ইন দ্য এন্ড। বলতেছে যে অন্যটাতে তার 12% ক্ষতি হয় বিক্রি করে, এবং মোটের উপরে তার লাভ ক্ষতি কোনো কিছুই হয় না। মোটের উপরে তার লাভ ক্ষতি কোনো কিছুই হবে না, নো প্রফিট অর লস ইন দ্য এন্ড। হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল দ্যাট ইজ সোল্ড এট আ লস? তাহলে যেই জিনিসটা সে ক্ষতিতে বিক্রি করছে তার বিক্রয় মূল্য কত? এখানে চাইলে আমরা রুল অফ অ্যালিগেশন লাগাইতে পারি। এখানে চাইলে আমরা কি করতে পারি? রুল অফ অ্যালিগেশন লাগাইতে পারি। আমি ধরেই নিচ্ছি যে দুইটা জিনিসের একটার দাম হচ্ছে এ টাকা ধরে নিলাম, একটার দাম এ টাকা, আরেকটার দাম আমি বি টাকা ধরে নিলাম। এগুলো হচ্ছে কস্ট প্রাইস, যে একটা জিনিসের দাম এ টাকা, আরেকটা জিনিসের দাম বি টাকা। তো বলতেছে যে একটাতে আমি 20% লাভ করছি। ধরে নেন যে এই এ পণ্য বিক্রি করে তার 20% লাভ হয়েছে, আর এই বি পণ্য বিক্রি করে তার 12% ক্ষতি হয়েছে। এবং বলতেছে যে মোটের ওপরে তার লাভ লস কোনো কিছুই হয় না। লাভ লস কোনো কিছু হয় না মানে কি? 0%। লাভ লস কোনো কিছুই হচ্ছে না, যেই দামে কিনছে সেই দামে বিক্রি করছে, এই জন্যই তো লাভ লস হচ্ছে না। তার মানে মোটের ওপর লাভ লস যেহেতু কোনো কিছু হচ্ছে না, তার মানে 0% হবে। তাহলে দেখেন 12 থেকে 0 বিয়োগ করলে আপনি এখানে 12ই পাবেন, 20 থেকে 0 বিয়োগ করলে এখানে 20ই পাবেন। 4 দিয়ে যদি ভাগ করে দেন 3×4 = 12, 4 দিয়ে যদি ভাগ করে দেন এই যে 4×5 = 20। তাহলে আমি কি বলছিলাম যে এখানে এ আর বি হচ্ছে এই দুইটা জিনিসেরই ক্রয় মূল্য, এবং এখানে যে অনুপাতটা বেরোইছে এটা মূলত এই যে 3 হচ্ছে এর মান আর এই 5 হচ্ছে মূলত বির মান। তাহলে আমাদেরকে প্রশ্নে বলে দিচ্ছে যে ভাই এই দুইটা জিনিসের একত্রে দাম কত টাকা? 800 টাকা।
তাহলে দুইটা জিনিসের দাম যদি 800 টাকা হয়, এখানে দুইটা জিনিসের একত্রে দাম কত? 5 3 8 টাকা। তাহলে 8 সমান সমান যদি 800 হয়, 1 সমান সমান 100 হবে, তাহলে এই 3 সমান সমান কত হয়ে যাবে? আপনি বলবেন যে 300, আর এই 5 সমান সমান হয়ে যাবে 500 টাকা। তো আমাকে বলতেছে যে যেই জিনিসটা আপনি ক্ষতিতে বিক্রি করছেন তার বিক্রয় মূল্য কত। তাহলে আমি ক্ষতিতে বিক্রি করছি এই 20 জিনিসটা, এই 20 জিনিসের কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে 500 টাকা। সো আমাকে বলতেছে যে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস কত হবে সেটা। তাহলে দেখেন, 500 টাকার জিনিসে 12% ক্ষতি করি, তার মানে 88% দামে আমি বিক্রি করি। 100 টাকায় 12 টাকা ক্ষতি করতেছি, তার মানে কি 88% দামে বিক্রি করতেছি। তো 500-র 88% কত হবে? 100 এটার ভিতরে 5 বার, 5 88-তে কত হয়ে যাবে? এই যে 440 টাকা হয়ে যাবে। অর্থাৎ যেই জিনিসটা আমি ক্ষতিতে বিক্রি করছি সেটা মূলত 440 টাকা দামে বিক্রি করছি। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন, এটা আইবিএর এমবিএর অ্যাডমিশন টেস্টে আসছে এই ম্যাথটা, 13 নম্বরটা। এখানে বলা হচ্ছে যে ইউ ক্যান বাই 16 পেন্স ফর ওয়াই টাকা। অর্থাৎ আপনি 16টা কলম ওয়াই টাকা দিয়ে কিনছেন। হাউ মেনি পেন্স ক্যান ইউ বাই ফর জেড টাকা? আপনি জেড টাকাতে কতগুলো কলম কিনতে পারবেন যদি দ্য প্রাইস অফ দ্য পেন ইজ রিডিউসড বাই 20%? যদি কলমের দাম 20% কমে যায়, কলমের দাম যদি 20% কমে যায়, তাহলে জেড টাকা দিয়ে আপনি কতগুলো কলম কিনতে পারবেন, এটা আপনাকে জিজ্ঞাসা করছে। তাহলে আসেন, প্রথমে কলমের দাম কত ছিল? ওয়াই টাকা ছিল। বোঝেন জিনিসটা, প্রথমে কলমের দাম কত ছিল? ওয়াই টাকা ছিল। এই ওয়াই টাকা থেকে কলমের দাম কি হয়েছে? এই যে বলতেছে যে ভাই 20% কমে যাবে, 20% কমে যাবে। দেখেন এখানে একটু বিস্তারিত দেখাই যে এই যে ওয়াই টাকা থেকে আমার 20% কমে যাবে, তার মানে ওয়াইয়ের যদি 20% আমি কমায় দেই, তাহলে আপনি কত পাবেন এখানে? আপনি বলবেন যে ওয়াই মাইনাস ওয়াই বাই 5 পাবো। এখানে ক্যালকুলেশন করলে এই যে 5y মাইনাস হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু কত? এই যে 4y/5 পেয়ে যাব। অর্থাৎ প্রথমে যেই দামটা ছিল ওয়াই টাকা, সেখান থেকে যদি আমি 20% দাম কমায় দেই, তাহলে এই ওয়াই টাকাটা কমে কত হয়ে যাচ্ছে? এই যে 4y/5 টাকা হয়ে যাচ্ছে। তার মানে 16টা কলম চাইলেই আপনি এখন 4y/5 টাকায় কিনতে পারেন। কিন্তু এই হিসাব করার দরকার নাই, এটা এমনি বুঝতে পারবেন যে ভাই এখানে কলমের দাম 20% কমতেছে, তার মানে কি 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? এই যে 1/5। তো 20% কমা মানে কি 5 টাকার ওপর 1 টাকা কমা। তার মানে আগে দাম 5 টাকা ছিল, এখন 1 টাকা কমে 4 হয়ে গেছে। কার 4 হয়ে গেছে? এই যে ওয়াইয়ের। তার মানে এখন কলমের দাম কত? 4y/5 টাকা। এটা মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে, জাস্ট এমনি দেখাইলাম। তাহলে এখন বলতে পারেন যে ভাই কলমের দাম 20% কমছে বিধায় আমি এই যে 16টা কলম আমি কিনতে পারতেছি কয় টাকায়? এই যে 4y ডিভাইডেড 5 টাকা দিয়ে কিনতে পারতেছি। তাহলে আমি যদি বলি যে 16টা কলমের দাম যদি এত হয়, একটার দাম আমাকে একটু বের করে দেখান। তাহলে আপনি বলবেন যে ভাইয়া একটার দাম হবে 4y/5, নিচে কত? এই যে 16। তাহলে 4, এই 16-র ভিতরে 4 বার, তাহলে ওপরে থাকবে ওয়াই, নিচে থাকবে কত? 4 5 20, y/20 টাকা। তাহলে আপনি বলবেন যে ভাই এখন একটা কলমের দাম কত? y/20 টাকা। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে জেড টাকা দিয়ে আমি কতগুলা কলম কিনতে পারবো? তাহলে আপনি বলবেন আরও ইজি, যে y/20 টাকা দিয়ে আমি কিনতে পারতেছি একটা কলম। তাহলে আপনার কাছে আছে কত? জেড টাকা। তাহলে জেড টাকা দিয়ে আপনি কিনতে পারবেন কতগুলা? আপনি তখন বলবেন যে ভাইয়া এই যে 1 ইন্টু কত? এই যে জেড ডিভাইডেড কত? এই যে y/20। তাহলে এই যে 20টা উপরে চলে যাবে না? তাহলে 20-কে 20 আর জেড গুণ হয়ে 20z, নিচে কত থাকবে? শুধু ওয়াই থাকবে। তার মানে এই যে 20z/y সংখ্যক কলম আপনি কিনতে পারবেন জেড টাকা দিয়ে। বোঝা গেছে? 20z/y পেন, জাস্ট ওই কি, আর কিছুই না।
জেডটাকে আমি কিনতে পারবো 20 জেড বাই ওয়াইটি কলম। আসুন 14 নম্বরে চলে যান। দেখেন এখানে কি বলতেছে যে বাই সেলিং 32 গুয়াভাস ফর টাকা 30 এমএন লস 25%। বলতেছে যে একজন মানুষ 32টা পেয়ারা যদি 30 টাকা দিয়ে বিক্রি করে তাহলে তার 25% ক্ষতি হবে। হাউ মেনি গুয়াভাস শুড বি সোল্ড ফর টাকা 18 টু গেইন 20% অফ দ্য প্রফিট ইন দ্য ট্রানজেকশন। বলতেছে যে তাহলে 18 টাকায় কতগুলো পেয়ারা বিক্রি করলে ওই মানুষটা 20% মুনাফা হবে। 18 টাকায় কতগুলো পেয়ারা বিক্রি করলে ওই মানুষটার 20% মুনাফা হবে, এইটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন যে ভাই এখানে 30 টাকা দিয়ে বিক্রি করতেছে বিধায় আমার 25% লস হচ্ছে। তার মানে কি 25% লস মানে কি? কস্ট প্রাইস যদি 100 হয়, কস্ট প্রাইস যদি 100% হয়, তাহলে এই 100% থেকে 25% লস করতেছে। তার মানে সেল করতেছে জিনিসটা কত? 75% দামে। তো এই 75%-এর মানটাই তো হচ্ছে এই যে 30। 75%-এর মান 30 না? কারণ 100%-এর জিনিস 25% দামে, 25% কম দামে বা ক্ষতিতে 75% দামে বিক্রি করতেছে, এতে করে তার লস হচ্ছে 25%। তাহলে 75%-এর ভ্যালুটাই কত? 30 টাকা না? কারণ 30 টাকাতে বিক্রি করার কারণে তো তার 25% ক্ষতি হচ্ছে। তার মানে এই 30-এর মান মানে 75%-এর মানে কত হবে? 30 টাকা। সো আমাকে বলতেছে যে 20% লাভ করব আমি। আমি কি করব? 20% লাভ করব। সেম কথা, যে কস্ট প্রাইস যদি 100 হয়, 100-র উপরে যদি 20% লাভ করতে চান, তার মানে জিনিসটা আপনি বিক্রি করার অভিপ্রায় করছেন কত? 120% দামে। তো 75%-এর মান যদি 30 হয়, তাহলে এই যে 20% লাভ অর্থাৎ 120%-এর মানটা কত হবে? আপনি বলবেন যে 30 গুণন 120 ডিভাইডেড হচ্ছে 75। 15 এখানে 8 বার, 15 এখানে 5 বার, 5 এখানে 6 বার, তাহলে 6 8-এ কত হয়ে যাবে? 48 টাকা হয়ে যাবে। 48 টাকা। অর্থাৎ আমি যদি এই 48 টাকা দিয়ে যদি এই যে 32টা পেয়ারা বিক্রি করি, তাহলে আমার 20% মুনাফা হবে। কিন্তু প্রশ্নে বলতেছে যে 18 টাকায় আমি কয়টা বিক্রি করব। তাহলে 48 টাকায় যদি 32টা বিক্রি করি, তাহলে 18 টাকায় আমাকে বিক্রি করতে হবে কয়টা? এই যে 32 গুণন হচ্ছে 18 ডিভাইডেড 48, 6 3 বার, 6 8 বার, 8 এখানে 4 বার, 3 4-এ কত? 12টা। তার মানে 12টা পেয়ারা আমাকে বিক্রি করতে হবে 18 টাকায়, তাহলে আমার 20% মুনাফা হবে। পরেরটাতে চলে যান, 15 নম্বর। দেখেন 15-তে কি বলতেছে যে এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 25%। বলতেছে যে একজন মানুষ একটা জিনিস 25% লাভে বিক্রি করবে ইফ হি হ্যাড বট ইট অ্যাট 20% লেস। যদি সে এই জিনিসটা 20% কম দামে কিনতো
অ্যান্ড সোল্ড ইট ফর টাকা 10.50 লেস, এবং 10 টাকা 50 পয়সা কমে বিক্রি করতো, হি উড হ্যাভ গেইনড 30%। তাহলে সে 30% লাভ করতে পারত। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত, জিনিসটার ক্রয় মূল্য কত। এই টাইপের ম্যাথ আমরা এর আগেও সলভ করে আসছি। এখানে যদি আমি বলি যে আমার কস্ট প্রাইস 1 হচ্ছে 100 টাকা, আমাকে বলতেছে যে আমি 25% লাভ করব, তাহলে প্রফিট যদি আমার 25% হয়, তাহলে সেল প্রাইস আমার কত হবে? 100-র উপরে 25 টাকা লাভ, মানে আমি বিক্রি করব 125 টাকায়। এরপরে দেখেন কস্ট প্রাইস 2, এইটাও তো আমার 100 টাকায় হবে, কারণ কস্ট প্রাইস অলওয়েজ 100। বলতেছে যে আমি যদি জিনিসটা 20% কমে কিনতাম, সরি এখানে 80 হবে, সরি, কারণ বলে দিয়েছে যে যদি আমি 20 টাকা কমে 20% কমে কিনতাম, অর্থাৎ কস্ট প্রাইস আমার কত ছিল? আগে 100 ছিল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে যে ইফ হি হ্যাড বট ইট অ্যাট 20% লেস, যদি সেই জিনিসটা 20% কমে কিনতো, অর্থাৎ প্রথমবার তো 100 টাকা দিয়ে কিনছিল, এবার যদি 20% কমে কিনে, তার মানে 100 টাকার জিনিস 20% কমে, তার মানে কি? যদি 80 টাকা দিয়ে কিনতো অ্যান্ড সোল্ড ইট ফর টাকা 10.50 লেস, এবং 10 টাকা 50 পয়সা কমে বিক্রি করতো, হি উড হ্যাভ গেইনড 30%। তাহলে সে প্রফিট করতো কত? 30%। তাহলে সেল করতো কত টাকায়? আপনি বলবেন যে 80-র 30%, এই যে কস্ট প্রাইস 80, এই 80-র উপরে 30% প্রফিট করতো। 80-র 30% কত? 24 টাকা। তার মানে এখানে জিনিসটা সে বিক্রি করতো কয় টাকায়? 104 টাকায় বিক্রি করতো। তো প্রশ্ন তো এটাই বলতেছে যে যদি সে 20% কমে কিনতো আর বিক্রি করার সময় 10 টাকা 50 পয়সা কমে বিক্রি করতো, তাহলে প্রথমবার বিক্রি করছে 125 টাকা দিয়ে, দ্বিতীয়বার বিক্রি করতেছে কয় টাকা দিয়ে? 104 টাকা দিয়ে। তাহলে এখানে কত টাকা কম বিক্রি করতেছে? আমাদের স্ক্রিনে কত টাকা কম বিক্রি করতেছে? আপনি বলবেন যে 21 টাকা কম বিক্রি করতেছে। তো আমাদের এখানে আমাদের বোর্ডে যেটা 21 টাকা কম, প্রশ্নে বলতেছে কত টাকা কম? এই যে 10 টাকা 50 পয়সা কম। তাহলে 21 সমান সমান যদি 10 টাকা 50 হয়, আমাকে জিজ্ঞাসা করছে কস্ট প্রাইস কত। সো কস্ট প্রাইস হচ্ছে 100। তাহলে এই 100 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 21 অর্ধেক হয়ে গেছে, তার মানে 100 অর্ধেক হয়ে এই যে 50 টাকা হবে, যে আমার কস্ট প্রাইস হচ্ছে 100। এখন আপনার মনে যেটা প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে কস্ট প্রাইস 80 কেন নয়? 80 কেন নয়? 80 এই কারণে নয়, কারণ এইটা হচ্ছে জাস্ট একটা সম্ভাবনা, জাস্ট একটা সম্ভাবনার কথা বলতেছে যে যদি মানে কমে কিনতে পারতো। আমরা অনেক সময় যে এই দিন কয়েকদিন আগে এই উদাহরণ দিছি যে কোনো একটা জিনিস দোকানদার বলছে 600 টাকা, আমি দাম করে যখন 400 টাকা বলছি, দোকানদার একবারই রাজি হয়ে গেছে। তো এই জিনিসটা কিনে নিয়ে আসার সময় কিন্তু আর শান্তি হয় না, বারবার মনে হয় আমি বোধহয় ঠকে গেলাম, আমি বোধহয় ঠকে গেলাম, আরও যদি 100 টাকা কম বলতাম তাইলে বোধহয় দিত। এখানেও বিষয়টা সেম, যে আমি তো কিনে নিয়েই ফেলছি, এখন তো আমার কোনো কিছু করার নাই, তাই না? মনে মনে কলা খাচ্ছি। এখানেও এই বিষয়টা এরকম মনে মনে কলা খাওয়ার মতো, যে যদি 20% কমে কিনতে পারতো তাইলে এটা হইতো। ঠিক আছে, এটা জাস্ট সম্ভাবনা। এই জন্য কস্ট প্রাইস 80-র মান বের করা যাবে না, কস্ট প্রাইস অ্যাকচুয়ালি যেটা অরিজিনাল কস্ট প্রাইস যেটা, সেটার মান চাইছে। সো কস্ট প্রাইস কত? এই যে 100, 100-র মান কত? এই যে 50 টাকা। আসেন পরেরটাতে চলে যান, 16 নাম্বার। এরকম হলে এক দরের দোকানে যাবেন যেখানে দামাদামির কোনো চান্স নাই। ঠিক আছে, কারণ অনুশোচনা অন্য জিনিস। ঠিক আছে, এই অনুশোচনা যদি একবার শুরু হয় তাহলে ওই রাত্রে ঘুম হবে না। আবার জিনিসটার দাম যদি ধরেন বেশি হয়, কথার কথা, যেমন এই যে সামনে ঈদ আসতেছে, মেয়েরাই সাধারণত অনেক বেশি টাকা শপিং করে, ছেলেরা অত করে না। এখন হয়তো আপনি একটা জামা কিনতে গেছেন, ধরেন দাম চাইছে 8,000, আপনি দাম করে ফেললেন যে 6,000 দিব, মামায়ের বেশি পারবো না। সো 6,000 বলার সাথে সাথে দোকানদার যদি রাজি হয়ে যায়, তাইলে বুঝবেন যে আপনার ঈদ মাটি, আপনার আর ঈদে শান্তি নাই।
ঠিক আছে? তখন আপনি সরেও আসতে পারবেন না যে ৬,০০০-এর চেয়ে কম বলবো বা নিব না, কোনো কিছুই বলতে পারবেন না। কারণ দাম দর মানুষ তখনই করে যখন জিনিসটা তার পছন্দ হয়। ঠিক আছে? আর দোকানদার এক দামে যদি রাজি হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনি শেষ। ওই যে অনুশোচনা শুরু হবে, এই অনুশোচনা থামবে না। ১৬ নম্বর দেখেন, এখানে কি বলা হচ্ছে যে এ ম্যান পারচেসড ইকুয়াল নাম্বার অফ ব্যানানাস অ্যাট টু ডিফারেন্ট রেটস, ওয়ান অ্যাট দ্য রেট অফ 8 টাকা পার ডজন অ্যান্ড দ্য আদার অ্যাট দ্য রেট অফ 10 টাকা পার ডজন। আফটার দ্যাট he sold those bananas at an average rate of 11 taka per dozen and thus made a profit of 100 taka. How many dozens of banana did he purchase altogether? এখানে বলা হচ্ছে যে একজন মানুষ এক ডজন কলা ৮ টাকা দিয়ে আর এক ডজন কলা ১০ টাকা দিয়ে কিনছে। ঠিক আছে? তো বলতেছে যে গড়ে প্রতি ডজন কলা ১১ টাকা করে বিক্রি করে দেয়, এতে করে ওই ব্যবসায়ীর ১০০ টাকা লাভ হবে। তো জিজ্ঞাসা করছে যে তাহলে সে কত ডজন কলা কিনছিল, এটা একটু আমাদেরকে বের করে দেখো। বোঝেন, এখানে ৮ টাকা ডজন যতগুলো কিনছে, মানে যত ডজন কলা কিনছে ৮ টাকা দরে, ঠিক তত ডজন কলাই কিনছে ১০ টাকা দরে। কথার কথা বলতেছি যে ৮ টাকা দরে যদি সে ১০ ডজন কলা কিনে, তাহলে ১০ টাকা দরেও সে ১০ ডজনই কিনবে। সো এখানে আমরা প্রশ্নের বা হিসাবের সুবিধার জন্য আমরা কিভাবে চিন্তা করবো জানেন? যে আমরা ধরেই নিব সে ৮ টাকা দরে ১ ডজন কলা কিনছে, তাহলে ৮ টাকা দরে ১ ডজন কলার দাম কত হবে? আপনি বলবেন যে ৮ টাকায় হবে। ঠিক আছে? ১০ টাকা দরেও সে সমান সংখ্যক কলা কিনছে, তাহলে আমি ধরেই নিচ্ছি যে ১০ টাকা দরেও সে এই ১ ডজন কলাই কিনছে, তাহলে দাম কত হবে? আপনি বলবেন যে ভাইয়া ১০ টাকা হবে। তাহলে এখানে টোটাল কস্ট প্রাইস আপনার কত হচ্ছে? ২ ডজন কলার টোটাল কস্ট প্রাইস কত? ১৮ টাকা হচ্ছে। ওকে, ফাইন। এখন আসেন বিক্রয় মূল্যের হিসাব করি। বলতেছে যে সে এই কলাগুলো ১১ টাকা ডজন বিক্রি করে দিছে, তাহলে আপনার সেলিং প্রাইস কত হবে? আপনি কলা কিনছেন ২ ডজন, প্রত্যেক ডজন কলা যদি ১১ টাকা করে বিক্রি করেন, তাহলে বিক্রি করবেন কত টাকা দিয়ে? এই যে ২২ টাকা দিয়ে বিক্রি করে দিবেন। তাহলে এখান থেকে আপনার প্রফিট কত হবে? আপনি বলবেন যে ভাই ২ ডজন বিক্রি করলাম ২২ টাকা দিয়ে, কিনছিলাম ১৮ টাকা দিয়ে, তাহলে এখানে আমার প্রফিট হচ্ছে কত টাকা? ৪ টাকা প্রফিট হচ্ছে। তাহলে আমি বলতে পারি না যে ভাই এই যে ৪ টাকা আমি প্রফিট করতেছি ২ ডজন কলা বিক্রি করে, ৪ টাকা প্রফিট করতেছি ২ ডজন কলা বিক্রি করে। প্রশ্ন বলতেছে যে ১০০ টাকা প্রফিট করতে হলে আমি কত ডজন কলা কিনছি? তাহলে ৪ টাকায় যদি ২ ডজন লাভ, মানে ৪ টাকা লাভ যদি করে ২ ডজন বিক্রি করে, তাহলে ১০০ টাকা লাভ করবো কয় ডজন কলা বিক্রি করে? আপনি বলবেন যে ২ × ১০০ ডিভাইডেড হচ্ছে ৪, ৪ এখানে ২৫ বার, ২৫ দোকানে কত হয়ে যাবে? ৫০। তার মানে ওই লোকটা মূলত ৫০ ডজন কলা কিনছিল এবং এই ৫০ ডজন কলাই বিক্রি করে তার ১০০ টাকা মুনাফা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে ৫০। সঠিক উত্তর হচ্ছে ৫০। পরেরটাতে চলে যান। ১৭ নম্বর। দেখেন ১৭তে কি বলতেছে যে এ পার্সন বাইজ সার্টেন নাম্বার অফ মার্বেলস অ্যাট 20 পার টাকা অ্যান্ড অ্যান ইকুয়াল নাম্বার অ্যাট 30 পার টাকা। হি মিক্সেস দেম অ্যান্ড সেলস দেম অ্যাট 25 পার টাকা। হিজ গেইন অর লস ইন দিস ট্রানজাকশন। সহজ জিনিস। এখানে বলতেছে যে একজন মানুষ ১ টাকায় ২০টা এবং ১ টাকায় ৩০টা দরে মার্বেল কিনে এবং সেইগুলোকে মিক্স করে টাকায় ২৫টা দরে বিক্রি করে দেয়, তাহলে এই ট্রানজ্যাকশনে তার লাভ হবে কত, লস হবে কত, এটা বের করেন। আমি কিছুক্ষণ আগে বলছি যে ভাই এখানে চকলেটের কথা বলবে, মার্বেলের কথা বলবে, ফলের কথা বলবে, অনেক ধরনের কথাবার্তাই বলবে। আপনার কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে জাস্ট সমান করে নেওয়া, সমান একটা সংখ্যা চিন্তা করা। তো আমরা এখানে কি করব? এই যে ২০, এই যে ৩০ আর এই যে ২৫, এই তিনটার লসাগু করব। সো ২০, ২৫, ৩০-এর লসাগু ৬
300 হবে, 20 10-এ 20 15-তে 300, 30 10-এ 300, 25 10-এ, হ্যাঁ 300 হবে লসাগু। তাহলে 20 25 আর 30-এর লসাগু কত? 300। তাহলে আমি এখানে ধরেই নিচ্ছি যে ভাই এখানে টোটাল মার্বেল হচ্ছে আমার 300টা। অর্থাৎ এই যে আমাকে বলে নাই যে টাকায় 20টা মার্বেল কিনি, টাকায় আমি কয়টা মার্বেল কিনি? 20টা। তাহলে আমাকে দেখতে হবে যে ভাই তুমি যে টাকায় 20টা মার্বেল কিনছো, টাকায় যে 20টা মার্বেল কিনছো, অর্থাৎ আমি যদি হিসাবটা একটু স্টেপ বাই স্টেপ দেখাই, যে আমি 20টা মার্বেল 20টা মার্বেল কিনছি 1 টাকা দিয়ে। তাহলে এখানে মার্বেল কিনছি কয়টা? টোটাল 300টা। তাহলে 300 মার্বেল কিনতে আমার কয় টাকা লাগবে? আপনি বলবেন যে 300/20 ইজ ইকুয়াল টু 15 টাকা লাগবে। এটা তো হচ্ছে আপনার কস্ট প্রাইস, তাই না? তারপর বলতেছে যে আমি আরেক ধরনের মার্বেল কিনছি 1 টাকা দিয়ে 30টা। তাহলে এই যে 30টা মার্বেল, এই 30টা মার্বেল আপনি কিনছেন কয় টাকা দিয়ে? 1 টাকা দিয়ে। তাহলে এই মানে প্রথমে আপনি যতগুলা মার্বেল কিনছেন, দ্বিতীয়বারেও কিন্তু ততগুলা মার্বেল কিনছেন। এখানে লেখা আছে যে অ্যান্ড অ্যান ইকুয়াল নাম্বার। তার মানে এই যে 300টা 300টা মার্বেল আপনি কত টাকা দিয়ে কিনছেন? আপনি বলবেন যে ভাইয়া 300/30 ইজ ইকুয়াল টু 10 টাকা দিয়ে কিনছি। তাহলে এইটাও কিন্তু আপনার কস্ট প্রাইস। এখন বলতেছে যে আমি এই 300 আর 300 মিক্স করে দিব। মিক্স করে আমার মার্বেল কত হয়ে যাবে? 600 হয়ে যাবে। তো বলতেছে যে এখন আমি 25টা 1 টাকা দিয়ে বিক্রি করব। তো ঠিক আছে, 25টা যদি আপনি 1 টাকায় বিক্রি করেন, তাহলে এই যে 300 আর এই যে 300 টোটাল হচ্ছে 600। এই 600 মার্বেল বিক্রি করবেন আপনি কয় টাকা দিয়ে? আপনি বলবেন যে ভাইয়া এই যে 600 ভাগ হচ্ছে 25, ভাগ করে দিলে আমরা কত পাবো? 24 পেয়ে যাব। তার মানে এই 24 টাকা হচ্ছে আপনার কি? সেলিং প্রাইস। তাহলে আপনি বলবেন যে ভাই এখান থেকে তো তাহলে আমার লস হয়ে যাচ্ছে। লস হচ্ছে, কারণ আমি যদি কস্ট প্রাইস হিসাব করি, তাহলে কস্ট প্রাইস কত? 15 আর 10 25 টাকা। আর সেলিং প্রাইস আমার কত? সেলিং প্রাইস হচ্ছে এই যে 24 টাকা। তাহলে লস কত? 1 টাকা আমার লস হচ্ছে না? তো প্রশ্নে তো এটাই বলতেছে যে হিজ গেইন অর লস ইন দ্য ট্রানজেকশন। এই বিক্রি থেকে বা এই থেকে তার আসলে তার লাভ লস কত, কি অবস্থা সেটা দেখান, মানে লস পার্সেন্টেজ দেখাইতে বলছে। সো লস পার্সেন্টেজটা কত হবে? আপনি বলবেন যে লাভ লস মানে কস্ট প্রাইসের ওপরে। সো কস্ট প্রাইস 25, 25-এর ওপরে ক্ষতি করলাম 1 টাকা। সো এটাকে যদি আমি পার্সেন্টেজে দেখাই তাহলে কত দেখাতে পারবো? 4% দেখাতে পারবো না? যে আমার 4% টাকা ক্ষতি হয়ে গেছে। এই ক্যালকুলেশনগুলো তো এমনি দেখাইলাম, এগুলো আপনি মুখে মুখেই করে নিতে পারবেন। না, এখানে আপনি অ্যালিগেশন প্রয়োগ করতে পারবেন না, কারণ এটাও হচ্ছে কস্ট প্রাইস, এটাও কস্ট প্রাইস, এটাও সেলিং প্রাইস। অ্যালিগেশনের ধর্ম হচ্ছে তিনটা এলিমেন্টসকে একরকম হওয়া লাগবে। হয় 3 টাকায় কস্ট প্রাইসে হওয়া লাগবে, না হলে 3 টাকায় সেলিং প্রাইসে হওয়া লাগবে। ঠিক আছে? আপনারা স্যার বলবেন, হ্যাঁ। আপনারা অনেকেই দেখি স্যার বলা শুরু করছেন। স্যার বলবেন না, ভাই বলবেন, তাহলেই হবে। পরেরটাতে চলে যান, 18 নম্বর। দেখেন 18 নম্বরে কি বলা হচ্ছে যে এ ম্যান বট এ নাম্বার অফ অরেঞ্জেস অ্যাট 3 ফর এ টাকা অ্যান্ড অ্যান ইকুয়াল নাম্বার অ্যাট 2 ফর এ টাকা। অ্যাট হোয়াট প্রাইস পার ডজন শুড বি সেল দেম টু মেক এ প্রফিট অফ 20%? দেখেন একই জিনিস। এখানে বলা হচ্ছে ভাই একজন মানুষ টাকায় 3টা এবং টাকায় 2টা করে 2 ধরনের সমান সংখ্যক কমলা বিক্রি করে দিবে। ঠিক আছে? কমলা ক্রয় করে, মানে একজন মানুষ টাকায় 3টা এবং টাকায় 2টা ধরে সমান সংখ্যক কমলা কিনবে। কিনে সেটা আবার প্রতি ডজনে বিক্রি করে দিবে কত দামে, যাতে করে তার 20% লাভ হবে। বলতেছে যে প্রতি ডজন সে কত দরে বিক্রি করবে যাতে তার 20% লাভ হয়। আমি কি বলছি যে ফলের অঙ্ক আসলে, মার্বেলের অঙ্ক আসলে, চকলেটের অঙ্ক আসলে আপনি কি করবেন? সমান করে দেবেন সংখ্যাগুলোকে। তো এখানে আছে 3, এখানে আছে 2। তাহলে আমি ধরেই নিচ্ছি যে এক ধরনের কমলা আছে আমার 6টা।
তাহলে 3টা যদি আমি 1 টাকা দিয়ে কিনি, তাহলে 6টা আমি কিনছি কয় টাকা দিয়ে? আপনি বলবেন যে 6/3 ইজ ইকুয়াল টু 2 টাকা দিয়ে। এটা আমার কস্ট প্রাইস। আবার বলবেন যে আরেক ধরনের কমলাও আমি 6টাই কিনছি, তো আমি 2টা কিনছি 1 টাকা দিয়ে, তাহলে আমি 6টা কিনবো কয় টাকা দিয়ে? আপনি বলবেন যে 6/2 অর্থাৎ 3 টাকা দিয়ে। তার মানে এইটাও আমার কস্ট প্রাইস। ঠিক আছে? তাহলে টোটাল কস্ট প্রাইস কত? আপনি বলবেন যে 2 টাকা আর 3 টাকা, টোটাল কস্ট প্রাইস হচ্ছে আমার 5 টাকা। তাই না? এখন আমাকে বলা হচ্ছে যে ভাই, প্রতি ডজন আমি বিক্রি করব যাতে করে আমার 20% লাভ হয়। 20% লাভ হয়, তো ঠিকই তো আছে। এখানেও আপনি 6টা কমলা কিনছেন, এখানেও 6টা কমলা কিনছেন, 6 6 12টা, 12টাতে তো 1 ডজন। তাহলে 1 ডজনের দাম 5 টাকা, আপনি প্রফিট করবেন কত? 20%। তাহলে আমরা সবাই জানি যে ভাই, এই 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 5 টাকার ওপর 1 টাকা লাভ। এখানে যেহেতু আমার কস্ট প্রাইস 5 টাকা এমনিতেই হচ্ছে, তাহলে আমি যদি 20% লাভ করি, তার মানে প্রফিট করতে হবে কত টাকা? 1 টাকা প্রফিট করতে হবে 5 টাকার উপরে, তাহলেই তো আমার 20% প্রফিট হবে। তো জিজ্ঞাসা করছে যে তাহলে যদি আমি 20% লাভ করি, তাহলে 1 ডজন আমি কত টাকায় বিক্রি করব? তাহলে আপনি বলবেন যে ভাই, কস্ট প্রাইস 5 টাকা, প্রফিট হচ্ছে 1 টাকা, তাহলে তুমি জিনিসটা বিক্রি করবা 6 টাকা ডজন। 6 টাকায় উত্তর, যে আমি প্রতি ডজন কমলা বিক্রি করবো 6 টাকা করে। পরেরটাতে চলে যান, 19 নাম্বার। দেখেন, এটা সহজ, এগুলো আমরা পার্সেন্টেজে করে আসছি। এখানে বলা হচ্ছে যে দ্য প্রাইস অফ এ জুয়েল পাসিং থ্রু 3 হ্যান্ডস রাইজেস অন দ্য হোল বাই 65%, if the first and the second seller earned 20% and 25% profit respectively, find the percentage profit earned by the third seller। বলতেছে যে একটা স্বর্ণ 3বার হাত বদল হয়ে ক্রেতার কাছে পৌঁছে। বলা হচ্ছে যে যদি স্বর্ণের উপরে মোট 65% লাভ করা হয় এবং প্রথম বিক্রেতা 20% এবং দ্বিতীয় বিক্রেতা যদি 25% লাভ করে, তাহলে তৃতীয় বিক্রেতা কত পার্সেন্ট লাভ করছে এটা বের করে। একটা স্বর্ণ, ধরেন যে একটা সোনার গহনা 3বার হাত বদল হয়ে আপনার কাছে পৌঁছায়, তো আপনার কাছে পৌঁছাইতে পৌঁছাইতে এই স্বর্ণের দাম 65% বেড়ে যায়, অর্থাৎ তারা 65% লাভ করে। তো বলতেছে যে প্রথম বিক্রেতা যদি 20% লাভ করে, দ্বিতীয় বিক্রেতা যদি 25% লাভ করে, তাহলে তৃতীয় বিক্রেতা কত পার্সেন্ট লাভ করবে এটা একটু বলেন। তাহলে আপনি ধরেই নেন যে একদম শুরুতে এই স্বর্ণের দাম ছিল 100 টাকা। প্রথমজন লাভ করছে কত? 20%। 20% পরে দাম কত হয়ে গেছে? 120 হয়েছে। দ্বিতীয়জন আবার লাভ করছে কত? 25%। 25% লাভ করার পরে দাম কত হয়ে যাবে? আপনি বলবেন 120-এর 25% মানে হচ্ছে 30 টাকা, অর্থাৎ 150 টাকা হয়ে যাবে। এবং আমাকে বলে দিচ্ছে আলটিমেটলি এই 100 টাকার জিনিসটা একবার, দুইবার, 3বার হাত বদলের পরে 165 টাকা চলে আসছে, মানে 165 টাকাতে চলে আসছে। তাহলে আপনি বলবেন যে ভাইয়া, প্রথম বিক্রেতা 20% লাভ করলো, বুঝলাম। দ্বিতীয় বিক্রেতা 25% লাভ করলো, 150 টাকা হলো, এটা বুঝলাম। তাহলে তৃতীয় বিক্রেতা এখানে কত পার্সেন্ট লাভ করছে? আপনি বলবেন যে এটা বোঝা আরো সহজ, কারণ দ্বিতীয় বিক্রেতা 25% লাভ করার পরে যেই স্বর্ণের দাম 150 টাকা হয়েছে, তৃতীয় বিক্রেতা লাভ করার পরে সেই স্বর্ণের দাম হয়েছে কত টাকা? 165 টাকা। তাহলে এখানে তৃতীয় বিক্রেতা প্রফিট করতেছে কত টাকা? 15 টাকা প্রফিট করতেছে না? তাহলে এই যে 15 টাকা প্রফিট করতেছে, এটা পার্সেন্টেজে কত? তাহলে আপনি বলবেন যে ভাইয়া, তৃতীয় বিক্রেতা এই 15 টাকা প্রফিট করতেছে মূলত এই যে 150 টাকার উপরে। তাহলে 150-এর সাপেক্ষে এই 15, এটা কত পার্সেন্টের সমান হবে? বলবেন যে ভাইয়া, এটা অবশ্যই 10%-এর সমান হবে। তার মানে এখানে এই যে তৃতীয় বিক্রেতা, ইনি মূলত 10% প্রফিট করবে। বোঝা গেছে? 10% প্রফিট করবে, এটাই উত্তর।
পরেরটাতে চলে যান 20 নম্বর। লাস্ট ম্যাথ আজকের। 20-এ কি বলা হচ্ছে যে এ ট্রেডার সেলস হিজ গুডস অ্যাট এ ডিসকাউন্ট অফ 20%, he still makes a profit of 25%. If he sells the goods at the marked price only, his profit will be. বলতেছে যে একজন ব্যবসায়ী তার একটা জিনিস 20% ছাড়ে বিক্রি করার পরেও 25% মুনাফা করে যদি সেই জিনিসগুলো লিখিত মূল্যে বিক্রি করত, তাহলে তার শতকরা কত লাভ হতো। দেখেন, এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা প্রথম দিকে সলভ করে আসছি বেশ কয়েকটা, তাই না? তো বলা হচ্ছে যে মানে লিখিত মূল্যের উপরে 20% ছাড় দেওয়ার পরেও তার 25% লাভ হচ্ছে। যদি সে লিখিত মূল্যের উপর কোনো ছাড়ই না দিত, তাহলে তার লাভ কত হতো এটা বের করতে হবে। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমি যদি বলি যে জিনিসটার মার্ক প্রাইস ধরে নিচ্ছে আমি 100 টাকা, লিখিত মূল্য 100 টাকা, ডিসকাউন্ট দিচ্ছে কত 20% বা 20 টাকা, তাহলে 100 টাকায় 20 টাকা ডিসকাউন্ট দিলে বিক্রি করতেছে কয় টাকায়? 80 টাকায় বিক্রি করতেছে। বলতেছে যে এই যে 20% ডিসকাউন্ট দিল, তারপরেও তার 25% লাভ হচ্ছে। তাহলে আমি যদি ধরে নেই যে কস্ট প্রাইস হচ্ছে 100%, প্রফিট করতেছে 25%, তাহলে সেল করবে কততে? আপনি বলবেন যে 125%। সো এখানে আমাদের সেলিং প্রাইস যেটা 125%, এখানে সেলিং প্রাইস কত? 80। তো আমার বের করা লাগবে কস্ট প্রাইস, তাহলে আমি বলতে পারবো যে কি অবস্থা। তাহলে কস্ট প্রাইস 100 কত হবে? 80 গুণন 100 ডিভাইডেড 125, 25 4 বার, 25 5 বার, 5 এখানে 16 বার, 4 16 কত হয়ে যাবে? 64 টাকা হয়ে যাবে। তার মানে এই যে কস্ট প্রাইস হচ্ছে 64 টাকা। এখন প্রশ্ন বলতেছে যে ভাই, যদি সে এই জিনিসটা মার্ক প্রাইসেই বিক্রি করত, অর্থাৎ 100 টাকা লিখে রাখছে, 100 টাকা দিয়েই যদি বিক্রি করত, তাহলে তার লাভ কত হইতো? তাহলে আপনি বলবেন যে ভাই তাহলে লাভ হইতো 100 টাকা লিখে রাখছে, 100 টাকায় বিক্রি করবে, আর জিনিসটার দাম কত? 64 টাকা। তাহলে এখানে লাভ কত হবে? 36 টাকা লাভ হবে। তো এখানে প্রফিট পার্সেন্টেজটা কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 36 টাকা প্রফিট করবে 64 টাকার উপরে, সো এটা পার্সেন্টেজে কত হবে? খেয়াল করেন, 4 4 এখানে 9 বার দেন, 4 এখানে 16 বার দেন, 16 এখানে কতবার যাবে? 16 এখানে 6 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। এই প্রশ্নের অপশনগুলো যদি আমরা একটু খেয়াল করি, অপশনে ছিল হচ্ছে 56.25%, অপশন বিতে ছিল হচ্ছে 25.56%, অপশন সিতে ছিল 50.25% এবং অপশন ডিতে ছিল 54.25%। তাহলে এখানে উত্তর কত হবে? এখানে উত্তর কত হবে? আপনি বলবেন যে ভাই এখানে 16 দিয়ে ভাগ করলে, যদি আমরা 100-কে ভাগ করি, তাহলে 6 16 96, হাতে থাকে 4, আর একটা শূন্য নিলাম দশমিক, তাহলে আমরা দিতে পারবো সর্বোচ্চ 16 দোকানো 32, তাই না? অর্থাৎ 6.25 বার যাবে, অর্থাৎ এখানে 6.25 হবে। তাহলে 9 দিয়ে যদি 6.25-কে আমরা গুণ করি, তাহলে এদিকে পাবো কত? 6 নং 54 প্লাস 9 25 হচ্ছে 225, মানে হচ্ছে 2.25। তাহলে আমরা টোটাল পেয়ে যাব কত? এই যে 56.25% পেয়ে যাব। এই যে উত্তর হচ্ছে অপশন এ, 56.25% প্রফিট হবে। যদি লিখিত মূল্যে বিক্রি করতো, নো ডিসকাউন্ট, তাহলে তার লাভ হইতো কত? 56.25%। প্রফিট লসও শেষ হয়ে গেল। এ কয়েকদিনে এই জিনিসগুলো ভালোভাবে আবার প্র্যাকটিস করবেন। পার্সেন্টেজ, প্রফিট লসের যে বিষয়গুলো করাইছি, প্র্যাকটিস শিটে যতগুলো ম্যাথ আছে সবগুলো করার চেষ্টা করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবার। মঙ্গলবারে আমরা পড়ব সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, সবচেয়ে সহজ অধ্যায়। ঠিক আছে, সো দেখা হবে মঙ্গলবার।